মেরিল প্রথম আলোতে যারা পুরস্কার পায় তারা চ্যানেল আইয়ের যে আয়োজনটা সেখানে ওনারা কেউ পুরস্কার পাচ্ছেন না, তো ওনারা তো দুইজন তো দুই দেশে গান গায় নাই। আপনি যে এই যে লিপসিংটা করেছেন শাকিব খানের সাথে কি আপনার দেখা হয়েছিল? না, আমি ওনাকে দেখেছি, উনি আমাকে দেখেননি। তো ওই যে স্ক্রিনিং এর সময় যখন ফার্স্ট স্ক্রিনিংটা হয় খুব সম্ভবত 24th of that month, যেই মাসে মুভিটা মুক্তি পায় আর কি, তো ওই দিন শাকিব খান এসেছিলেন ওখানে, খান সাহেবের সাথে আরো অনেকেই এসেছিলেন, আমাদের ভাই শুভ ভাই উনিও এসেছিলেন, এরকম আরও বেশ কয়েকজন আমার খুব পছন্দের মানুষ, চঞ্চল ভাই এসেছিলেন, তো ওনাদের সাথেও দেখা হয়েছে। আমি শাকিব ভাইকে দূর থেকে দেখেছি, একমাত্র চঞ্চল ভাইয়ের সাথে আমার যে কথা বলার সাহস হয় আর কি, আমি জিজ্ঞেস করি যে ভাইয়া কেমন আছেন, উনিও খুব কোর্ডিয়ালে বলে আরে কি অবস্থা রেহান, ওনার বলার ধরনটাই এত সুন্দর, তো ওনার সাথেই শুধু কথা হয়েছে, বাকিদেরকে আমি দূর দূর থেকে দেখি, সেলিব্রিটিদেরকে আমার তাতেই ভালো লাগে। আচ্ছা, শাকিব খানের সাথে যদি কথা হয়ে যেত তাহলে কি বলতেন আপনি তাকে? জিজ্ঞেস করতাম ভাই গানটা কেমন লাগছে বলেন। আচ্ছা, সেলফি তুলতে চাইতেন না? তুমি অনেক বেশি চালাক, ফাঁকি সব বাকি থাক, আর কোনো কথা হবে না, আমি হলে দুর্নীতি তুমি হলে রাজনীতি, এমন তো প্রথা হবে না, কূটনীতি খেলা হবে, লাজ ভুলে কাজ হবে, মেজাজ দেখ। দর্শক, দ্য টক রুমের আজকের গেস্ট রেহান রাসুল, তিনি একজন সঙ্গীত শিল্পী এবং প্রাক্তন আরজে। আজকে আমি খুবই আনন্দিত, কারণ আপনারা জানেন যে পেশাগতভাবে আমিও একজন আরজে, তাই আজকে আমাদের সাথে একজন প্রাক্তন আরজেও আছে, তাই আড্ডাটা একটু বেশি জমবে। শুধু তাই নয়, রেহান রাসুল সবসময় মিউজিকের মাধ্যমে, গানের মাধ্যমে অনেক জনপ্রিয়তা অর্জন করলেও তার হাড়ির খবর কিন্তু আমরা কেউ জানি না। ব্যক্তিগতভাবে তিনি খুব কিন্তু হাইড অ্যান্ড সিক করে। আজকে তার হাড়ির খবর জানার চেষ্টা করব। কেমন আছেন? ভালো আছি, আর আমার হাড়ি নেই। হাড়ি নেই? খবর জানবো। আমার হাড়ি অনেক আগে ভেঙে গেছে, তো এই জন্য বললাম যে আমার হাড়ি নেই। আর আমি এখন একটা গান গাবো, তার পরের লাইনটা আপনাকে বলতে হবে। চেষ্টা করি। আপনারই গান। কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। এই লাইনটা শুনে অনেকে ভাবে কি রে বাবা, এই চরিত্র মানে এটা কি চরিত্রহীনতা কিছু বলছে নাকি? মানে এই ব্যাপারে কি বলবেন? তো তাই ভাবে না, মানে আমি সরি এভাবে হয়তো বলা ঠিক না, বাট আমি এভাবে বলি, যাই হোক ঠিকই আছে। তো ঘটনাটা ঘটেছে যে এটা আমি কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বলছিলাম যে when I wrote this song, যখন লিখেছি তখন I was an RJ, এবং তখন আমার প্রচণ্ডভাবে অনুভূতি হতো যে যার যখন প্রয়োজন পড়ে একজন আরজেকে এক রাত দু রাতের জন্য শুনে শ্রোতারা সরে যায়, নিজেদের মানে যখন ছ্যাঁকা খায় তখন রেডিও শুনছে, যখনই প্রেমিকা বা প্রেমিক ব্যাক করেছে তারা নেই। সো ওই জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি শ্রোতার কোনো শ্রোতার দিন হতাম, কারো এক রাত হতাম, এর চেয়ে বেশি কারো রুচি হতো না। তো যারা চরিত্রহীন তারা অন্যভাবে ভেবে নিতেই পারে, হোয়াট ক্যান আই ডু। তাহলে বাজে স্বভাব মোটিভেশনাল গান নাকি? মনে হলে হতে পারে, যে যেভাবে যদি কেউ মোটিভেট হতে চায়, হি অর শি ক্যান গেট মোটিভেটেড থ্রু দিস। যেমন আমি অনেক ছেলের কল পেতাম যে ভাই আপনার বাজে স্বভাব গান শুনে ছ্যাঁকা খাওয়ার দুঃখ ভুলে গেছি, এখন এটাকে একটা অভ্যাস মনে হয়। হাউ গুড ইজ দ্যাট? বাহ, চমৎকার। অনেকে বলে যে, বা আপনিও নিজেও বলেছেন বিভিন্ন ইন্টারভিউতে, বাজে স্বভাব গানটা যখন আপনি করেন ঠিক তার 1-2 বছর আগে আপনি হচ্ছে খুব ছন্নছাড়া লাইফ লিড করেছেন, এবং আপনি এমন কিছু নেই যেটা করেননি সে সময়। কি করেননি বা কি করেছেন, কি হয়েছিল তখন, কেন ছন্নছাড়া ছিলেন? আসলে বেশিরভাগই এখানে বলা যাবে না ওপেনলি টিভিতে এই ধরনের কার্যকলাপ। আজকে আমি চাই আমি রেহান রাসুলকে অন্যভাবে প্রকাশ করতে চাই, কারণ আমি প্রত্যেকটা ইন্টারভিউতে দেখেছি এতটা কিভাবে নিজেকে গুটিয়ে রাখেন আমি জানি না। আজকে চাই কিছুটা, দর্শকদের কিন্তু অনেক জানার আগ্রহ আপনার সম্পর্কে, তো কিছুটা ফ্ল্যাশ তো করতেই হবে আজকে। আচ্ছা, কিছুটা যদি ফ্ল্যাশ করি তাহলে ব্যাপারটা ছিল এমন যে আই ওয়াজ ভেরি মাচ ওপেন টু এভরিথিং, মানে আমার কাছে সব কিছুই, আমি কোনো কিছু জাজ করতে ভালো লাগতো না, এবং কেউ আমাকে জাজ করলেও আমার ভালো লাগতো না। সেই কারণে আমি সব সময় দেখা যেত যে স্বাভাবিকভাবে মানুষ যেটা করে তার চেয়ে একটু দূরে সরে গিয়ে কাজগুলো করতে চাচ্ছি। যেমন সবার শো হতো রাত্রে 12টা 12:30টায় শেষ, আমার শো শুরু হতো রাত্রে 1টায়, সবাই রাত্রে 3টায় যাদের কাজ ছিল প্রডিউসাররা গাড়ি নিয়ে বের হতো, আমি বের হতাম হাঁটতে হাঁটতে, কারণ আমার রাতের ঢাকা শহর দেখতে ভালো লাগে, যেখানে যেতে ইচ্ছা করে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আই স্টিল ডু অ্যান্ড আই ইউজ টু লাভ বিউটিফুল ওয়েমেন, এবং আমি তাদের সাথে ফ্লার্ট করতে পছন্দ করতাম, এখনো করি, খুব ভালো লাগে। আচ্ছা, এই যে এখানে আমি আসি, মিস্টার পারফেক্ট যদি আমি বলি যে আপনাকে দেখলে মনে হয় যে আপনি একটা মিস্টার পারফেক্ট, বিকজ আপনি খুব সুন্দরভাবে কথা বলেন, খুব সুন্দরভাবে নিজের শব্দ চয়নগুলো করেন, সুন্দর গান গান, তো এরকম ছেলেকেই তো নারীরা চায় না? চায় না? women hate perfection। ফ্লার্ট কিভাবে করতেন? women hate perfection। আমার একটা ব্যক্তিগত চিন্তা ভাবনা হচ্ছে এরকম যে men are natural, পুরুষরা অনেক বেশি ন্যাচারাল হয়, তো অতিরিক্ত ন্যাচারাল আবার যারা হয় তাদেরকে সবাই নিতে পারে না।
যে সবকিছু এত ক্যাজুয়াল, এত নর্মাল, এত ইজিলি কেন হবে? ইট শুড বি কমপ্লিকেটেড। তাহলে আপনি কি ক্যাজুয়াল না? আমি খুবই ক্যাজুয়াল, আমার মতন করে আমি খুবই ক্যাজুয়াল। আমার যেটা বলতে ইচ্ছা করে আমি সেটাই বলে দিই। যে ছন্ন ছাড়া জীবনের কথা বলছিলাম, তখন আমার অ্যাকচুয়ালি যেটা আমার ভালো লাগতো আমি সেটাই করতাম। আমি চিন্তা করতাম একটা জিনিস, শুধু চিন্তা করতাম যে কারো মনে কষ্ট দিয়ে না ফেলি, এছাড়া আমি আর কোনো কিছু পাত্তা দিতাম না। এক্সকিউজ মি, আপনি বলছেন যে অনেক মেয়েদের সাথে আপনি ফ্লার্টিং করতেন, তাহলে তো মনে কষ্ট পাইতো কেন? কারণ ফ্লার্টিং করলে আপনি মেয়েরা ডাবল আনন্দ ডাবিং পায়। করতেন। আপনি কে বলেছে কষ্ট পায়? কি ফ্লার্টিং করলে মেয়েরা আনন্দ পায়, দেন শি নোজ যে শি ইজ অ্যাট্রাকটিভ টু সামওয়ান। ইটস আ বিউটিফুল থিং। আচ্ছা, আই মিন ইউ আর আ বিউটিফুল গার্ল। এখানে দোষটা কোথায়? কষ্ট পেয়েছেন মনে? আমি কষ্ট পাইনি, বাট এটা তো ফ্লার্টিং এর মিনিং না। ফ্লার্টিং এর Flirting মিনিং মানে তো আমরা কিন্তু অনেক কিছু manipulation বুঝি, না। অনেক কিছু বুঝি। যে একটা মেয়েকে কেন আমি বলবো যে আপনি সুন্দর, কেন আমি বলবো যে কারণ মেয়েটাকে আমার সুন্দর লেগেছে। আচ্ছা, তারপর তো মেয়েটা প্রেমেও পড়ে যেতে পারে, পড়ে যাওয়াটাই তো সেটা স্বাভাবিক। তার দুর্বলতা, আপনার দুর্বলতা না। না। আচ্ছা, আমি হিমালয়কে অনেকবার বলেছি, সমুদ্রকে অনেকবার বলেছি তুমি সুন্দর, সে আমার প্রেমে পড়েনি। তার নারী মানে কেন আপনি কি পড়েছে? চাপা মারতেন? নারী কেন পড়েছে? না, হিমালয় অসুন্দর, আচ্ছা সমুদ্র অসুন্দর, কই না তো। আচ্ছা, আমি যে ঝাঁপিয়ে পড়েছি তার উপরে, সমুদ্র তো কিছু বলেনি আমাকে। সমুদ্র যখন আলিঙ্গন করতে এসেছিল তখন মানুষ ওটাকে সুনামি নাম দিয়েছে, সেটা আমার দোষ না। কিন্তু কখনো কি প্রতিশ্রুতি দেয়া হয়েছে কাউকে? প্রতিশ্রুতি না, প্রতিশ্রুতি কখনো কাউকে একতরফা ভাবে দেওয়া হয়নি। যতটুকু প্রতিশ্রুতি পেয়েছি ততটুকুই প্রতিশ্রুতি দিয়েছি। আসলে প্রতিশ্রুতি তো নির্ভর করে সময়, কাল, অবস্থান, স্থান, কাল, পাত্র বিশেষে, আচ্ছা, তাই না? সব সময় তো একরকম থাকে না। যতটুকু প্রতিশ্রুতি পেয়েছেন ততটুকু দিয়েছেন। Yep, সেটা কি প্রেমের সম্পর্ক পর্যন্ত সব গিয়েছে? রকম সম্পর্কে। এটা শুধু প্রেমের সম্পর্ক না, সব রকম সম্পর্কে। যার কাছ থেকে যতটুকু মায়া পেয়েছি ততটুকু ফিরিয়ে দিয়েছি, যার কাছ থেকে যতটুকু কৃতজ্ঞতা বোধ পেয়েছি ততটুকু ফিরিয়ে দিয়েছি, যার কাছ থেকে যতটুকু ফালতুমি পেয়েছি সেটাও ফিরিয়ে দিয়েছি, হাড়ে হাড়ে। রেহান রাসূল সবকিছু করেছে, তিনি নিজেই বলছেন। তিনি কি কখনো ডাবল ট্যাবিং করেছেন? না, আই ডোন্ট লাইক ইট। একসাথে মাল্টিপারপাজে আমি কাজ করতে পারি না। ওকে, সো আমি একটু জানতে চাচ্ছি যে এই যে এত নারীদেরকে সুন্দর বলা বা নারীদেরকে পছন্দ করা বা এই যে এরকম ফ্লার্টিং করা, কখনো কি আটকে যাননি কারোর মধ্যে? আটকে যাওয়া, মাঝখান থেকে এটা খুব ট্রল হয়েছিল না, নারী কোথায় আটকায় পুরুষ কোথায় আটকায়। হ্যাঁ, সেটা নারী মনে পড়ে গেছে। নারী পুরুষ কোথায় আটকায়, আজকে আপনি আমাকে বলবেন। পুরুষ আটকায় শুধুমাত্র টাকায়, মানে টাকায় থেকে যায় আর কি। টাকা থাকলে পুরুষ অধম, সে সব করতো। কি টাকা আর ক্ষমতা থাকলে পুরুষ সব করে, আর নারীও সব করে, কিন্তু বলে না। মানুষ তো বলে নারী হচ্ছে টাকায় আটকায়, আপনি বলছেন পুরুষ টাকায় আটকায়। না, পুরুষও টাকায় আটকায়। মানুষ মাত্রই যেমন টাকায় আটকায়, একটু কারণ ব্যাখ্যা পৃথিবীতে করেন। টাকা ছাড়া আটকানো যায় না। একটু ব্যাখ্যা চাই। ব্যাখ্যাটা হচ্ছে যে আসলে টাকার ব্যাপারটা কেন বলছি, আমাদের তো এখন স্কুল কলেজ থেকে শুরু করে একদম ভার্সিটি লেভেল পর্যন্ত কেউ কখনো আপনাকে জিজ্ঞেস করবেন না যে আপনি বড় হয়ে কেমন মানুষ হতে চান, জিজ্ঞেস করবে আপনি বড় হয়ে কি হতে চান। তো ক্লাস 2-তে যেই বাচ্চাটা পড়ে তার মা অলরেডি জানে যে ক্লাস 9-এ উঠতে উঠতে তাকে কোন স্কুলে যেতে হবে, ক্লাস 11-তে গেলে কোন কলেজে পড়তে হবে, ক্লাস 12-তে যখন সে সেমিস্টার শুরু করবে কোন ভার্সিটিতে করলে কোন আমেরিকান কোম্পানি বা ইউনিভার্সিটি তাকে ডাকবে, তার সুবিধা হবে, তারপরে তার একটা সেটেলড লাইফ আসবে উইথ ব্যাংক ব্যালেন্স, তাই না? এখন কিন্তু মূল ব্যাপারটা এটাই, ভালো মানুষ কিন্তু আমরা খুব একটা খুঁজি না। তো ওই কোয়ালিটি অনুযায়ী বললাম আর কি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তাহলে নারীর প্রতি আটকানোর সাথে টাকার সম্পর্কটা কি রেহান কোনো রাসূলের? সম্পর্ক নেই তো। টাকার সম্পর্ক প্রতিটা মানুষের সাথে, প্রতিটা মানুষ টাকায় আটকায়। কেউ চা খাওয়ার টাকায় আটকায়, আর কেউ হয়তো চা বাগান কেনার টাকায় আটকায়। একটু পরিসরটা ছোট বড় হয়, কিন্তু আটকায় সবাই টাকাতেই। আপনি কোথায় আটকিয়েছিলেন? গানে, আমি গানে? গানে আটকে গেছি। এইখানে একটা সমস্যা হয়ে গেছে যে গানে আটকে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে টাকা দিয়ে কেউ কিনতে পারেনি। রেহান রাসূল প্রচন্ড বুদ্ধিমান একজন মানুষ, না। তিনি কিভাবে কথাটাকে উল্টে পাল্টে কোথায় চলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম কোন নারী কেন্দ্রিক কি আটকে পড়েছিলেন, প্রেমে পড়েছিলেন, সিরিয়াস রিলেশনশিপে গিয়েছিলেন? আমি বেশ কয়েকবার প্রেমে পড়েছি। সেখানে কি আপনি সরে এসেছেন নাকি? কিছু দিক থেকে একতরফা ছিল, তারা সরে চলে গেছে। কিছু সময় আমি সরে চলে এসেছি। কিছু সময় দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দুজন আলাদা আলাদাভাবে অসাধারণ, কিন্তু একসাথে মিলে গেলে বিচ্ছিরি। ইটস লাইক কেমিক্যাল রিয়াকশন, ইউনো, দুটো জিনিস মিশে গেলে কিন্তু খুব বাজে হয়ে যায়। কি যেন আছে না, যে সোডিয়াম ক্লোরাইড পানিতে পড়লে ঠাস করে ফেটে যায়, এমনিতে সোডিয়াম আলাদাভাবে নাইস, পানিও আলাদাভাবে নাইস, কিন্তু দুটোর মিশ্রণটা সুন্দর না। সো এরকম অনেক কারণে অনেক সময় আলাদা হওয়া হয়েছে, কিন্তু আচ্ছা। প্রত্যেকটাই সত্যিকারের ভালোবাসা ছিল, জানেন।
আপনি কি তাহলে ভালোবাসা খুঁজতে খুঁজতে এত না, আমি প্রেমে খুঁজিনি। পড়েছেন? আমি কখনো খুঁজিনি, ভালোবাসা খুঁজে পাওয়া যায় না আমার মতে। ভালোবাসা আপনাকে খুঁজে নিতে পারে বড় জোর। আচ্ছা, তার মানে এখন তাহলে রেহান রাসেলের রিলেশনশিপ স্ট্যাটাসটা কি? আই এম নট সিঙ্গেল এনিমোর, আই হ্যাভ সামওয়ান স্পেশাল, ভেরি স্পেশাল। আচ্ছা, তাহলে এখনো আছেন একজন? হ্যাঁ, এখন কতদিন? একজনই আছেন। কতদিন ধরে? ইটস লাইক 1 বছর হয়ে গেছে প্রায়। উই আর ইন আ রিলেশনশিপ, উই ডিডন্ট রিভিল ইট, কারণ আমার একটা চিন্তা ভাবনা আছে যে আমার খুব একটা এক্সপোজ করতে ভালো লাগে না ব্যক্তিগত জায়গাগুলো। তার মধ্যে শুধু প্রেম না, আমি ধর্ম নিয়েও কথা বলি না কখনো বাইরে। আমি পারিবারিক কিছু ব্যাপার আছে না, ডোমেস্টিক ইস্যুজ, অনেকের হয়তো বাসায় একটা ঝামেলা চলছে বা একটা ফিনান্সিয়াল ইস্যু চলছে, এই জিনিসগুলো আমি কেন যেন মেবি অ্যাজ আ ক্যাপ্রিকর্ন আই অ্যাম, আমার খুব নিজের মধ্যে রাখতে ভালো লাগে। আমি আমার কষ্টটাও সহজে প্রকাশ করি না, সার্কাস্টিকভাবে জোক করে মজা করে এগুলাকে হালকা করে দিই, কিন্তু নিজে নিজে একলা একলা ডিল করি, এই অভ্যাসটা আছে আর কি। আচ্ছা, তিনি কি, যিনি আছেন তিনি কি মিডিয়ার বা গানের সঙ্গীত জগতের? না না, সঙ্গীত জগতেরও না, সে মিডিয়ার অংশও না, শি ইজ আ পার্ট অফ মি। ওয়াও, বাহ। জাস্ট একটু রোমান্টিক ভাবে বললাম। শি ইজ আ রাইটার, সে লেখে, সে খুব সুন্দর লেখে, সে খুব সুন্দর কবিতা লেখে, আর সে দেখতেও খুব সুন্দর একটা কবিতার মতো, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, মানে বিয়ে শাদী কবে? সেটা এখনো জানি না, বাট খুবই শীঘ্রই এই কাজটা করার ইচ্ছা আছে। যেহেতু বললাম আমি সবই করি, এটা কেন করব না? আচ্ছা, তো ইচ্ছা আছে রাতের বেলা বিয়ে করার, কারণ আমি অনেককে বলেছি আমি কোনো দিন বিয়ে করব না। রাতে কেন? ওই যে বলেছি কোনো দিন বিয়ে করব কোনো না। দিন বিয়ে করবেন না কেন? এটা কেন বলেছিলাম বলেছেন? কারণ আমার ইচ্ছে করতো না। আমার মানে বিফোর আই ম্যাট হার, আমি অনেকের সাথে আমার যখন সম্পর্ক হয়েছে বা চেষ্টা করেছি আমি, তখন দেখা গেছে যে আমার যেই বাজে স্বভাবগুলো আছে ওগুলোর সাথে সবাই আসলে অ্যাডজাস্ট করতে পারে না। আমি সবসময় বলি যে আমার সবচেয়ে বড় বাজে স্বভাব হচ্ছে আমি রাতে ঘুমাই না, যেটার কারণে পরবর্তী বাজে স্বভাবটা আসে হচ্ছে আমি দিনে ঘুমাই। তো এরকম করে করে একটার সাথে একটা কানেক্টেড হয়ে আমার যে উল্টাপাল্টা লাইফস্টাইল, আমার হঠাৎ করে ভালো লাগলো, আমি বন্ধুর বাসায় থেকে গেলাম, তো আমার যেতে ইচ্ছা করলো, এক জায়গায় চলে গেলাম, আমি একটা গানের আড্ডায় বসেছি, আমি চিনি না জানি না, তাদের আমার গান ভালো লেগেছে, আমার তাদের চিন্তা ভালো লেগেছে, আমি আড্ডা দিয়েই যাচ্ছি। এই ধরনের কিছু ব্যাপার আমার মধ্যে আছে। ছোট ভাই আছে আমার প্রচুর, মানে এরা জাস্ট আমার ভক্ত না, এরা আমার একদম কাছের ভাই। মানে আমি একটা বিপদে পড়লে ওরা টাস করে চলে আসবে, এরাও আমার বাসায় রেগুলার আসছে, বসছে, আড্ডা দিচ্ছে। তো ওভারঅল যে এই যে ছন্ন ছাড়া বিষয়টা, একদম আই এম অলওয়েজ লাইক মানে ডেফিনেটিভ ব্যাচেলর, এই জিনিসটা আমার মধ্যে সবসময় আছে। এটার সাথে কোপ আপ করতে সবাই পারে না, কারণ এর মধ্যেই কোনো একটা সময় আমি হয়তো বাথরুমে চলে যাচ্ছি 1.5 ঘন্টার জন্য একটা কবিতা লিখতে। বাথরুমে কবিতা লেখা যায়, হ্যাঁ অ্যাকচুয়ালি। মানে কবিতা লিখতে আপনাকে বাথরুমে যেতে হচ্ছে? সামটাইমস ইউ নো, যেহেতু বাইরে প্রচুর শব্দ থাকে, গাড়ির হর্ন সবসময় আপনার এখানেই থাকবে অলমোস্ট, তো সবসময় সাইলেন্স পাওয়া যায় না। সাইলেন্স দেখবেন বাথরুমে পাওয়া যায়, যে কারণে ইভেন শাহরুখ খান স্পেন্স 4 hours ইন দ্য বাথরুম, অ্যাজ আই হ্যাভ হার্ড ইন সাম শো ফ্রম করণ জোহর। আচ্ছা, তাহলে আজকে আমরা জানতে পারলাম যে এই যে এত সুন্দর সুন্দর কবিতা স্ট্যাটাস হিসেবে লেখেন এবং বইও লেখেন, তো সেক্ষেত্রে রেহান রাসেল বাথরুমে গিয়ে এগুলো মাঝে মাঝেই লেখেন? মাঝে মাঝে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারছি যে যেই প্রিয়তম এখন আছেন, যিনি আছেন, তার সঙ্গেই এবার তাহলে এই প্রেমের সম্পর্কটা সফল হতে যাচ্ছে এবং মানে আশা বিয়ের করছি দিকে তাই, যাচ্ছে কারণ আমাদের এবং এই বছরই যাচ্ছেন। I hope so. I am Okay. expecting so. আমি জানি না পারবো কিনা, if I am that lucky or not to find her like that, কিন্তু আমার মনে হয় আমি চেষ্টা করব, কারণ হচ্ছে probably she is the only person আমার ফ্যামিলির মানুষের মতন করে আমার ব্যাপারটা বুঝতে পারে যে এটা গেছে, এটা ঠিক হবে না, এই জায়গাটাতেও চলে গেছে, সো ইটস গুড। কি কি ডেডিকেশন আছে তার? ডেডিকেশন, সরি আমি বুঝিনি। মানে আপনার প্রতি এই যে আপনাকে বোঝার জন্য, আপনি বলছেন যে আপনাকে বোঝে, সে কি কি স্যাক্রিফাইস করে আপনার জন্য? না, আমি এটাকে স্যাক্রিফাইস বলবো না, আসলে স্যাক্রিফাইস করে কেউ কখনো কারোর সাথে থাকতে পারে না। কি দেখে আসলে মনে হচ্ছে যে এই মানুষটা আমার জন্য পারফেক্ট? I am not perfect. Nobody is perfect. The thing is, আমি যেমন আমার তেমনটাকে কেউ একজন পছন্দ করে। বেশিরভাগ মানুষ কিন্তু আপনাকে বদলে পছন্দ করে। প্রথমে আপনার কাঠামোটা পছন্দ করবে, তারপরে বলবে তুমি এমন হলে ভালো হতো, তেমন হলে ভালো হতো, এই কাজটা তুমি কেন করো না। একটা ছেলের একটা মেয়ের সাথে দেখাই হয়েছে রেগুলার বেসিসে রাত্রে নাইট লাইফ পার্টিতে, তো সে এসে এক্সপেক্ট করছে যে এখন কিন্তু আমার আম্মা আসবে সন্ধ্যা 6টার মধ্যে বাসায়, ঘুমটাটা দিয়ে চলে এসো। তো শোনা, এটা তো সম্ভব না। তো আমি এভাবে চিন্তা করি আর কি। তো আমাকে যদি কেউ চেনে, জানে যে আমি এই রকম, আমি এই ধরনের মানুষটা, তো তারও এটা বোঝা উচিত যে আমি এই রকম বলে সে আমাকে ভালোবাসে। সেটা বদলে যদি আমি অন্য কিছু হয়ে যাই, তাহলে শুধু আমার কাঠামোটা থাকবে, আর আমাকে আমার কাঠামোকে ভালোবাসার জন্য অনেক মানুষ আছে, দরকার নেই। বাহ, চমৎকার। তবে
একটা বিষয়ে আজকে আমি বুঝতেই পারছি যে অনেক দর্শক আছেন, মেয়ে ভক্ত আছেন আপনার, যারা খুব কষ্ট পাচ্ছে যে এই মানুষটার মুখে এত প্রেমের কথা কেন শুনছি আরেকটা নারীর জন্য, কারণ তারাও তো আপনাকে পছন্দ করে। একদম, কারণ এখনো কি সুযোগ আছে তাহলে? না না, সুযোগের কথা না, সুযোগ তো আচ্ছা। সবসময় থাকবে, বড় মানুষ কখনো সুযোগকে না করে না। তো যেটা বলছিলাম, আমার ব্যাপারটা হচ্ছে যে আমার না সবকিছু এক্সট্রিম, মানে আই এম অ্যান এক্সট্রিমিস্ট কাইন্ড অফ আ গাই। আমি যেটাই করি সেটা একটা এক্সট্রিম লেভেলে যায়। এই যে আমি গানের সাথে আছি, আমি কিন্তু মানে পার ডে গানের পিছনে যেই সময়টা দিই, এত সময় বেশিরভাগ মানুষ দেয় না, যে কারণে আমি জব টপ সব ছেড়ে দিয়ে শুধু গান করতে বাধ্য হয়েছি। আমার ভালোবাসাটাও এক্সট্রিম লেভেলে যায়, আমার ঘৃণাটাও এক্সট্রিম লেভেলে যায়। আমি যখন রাগ করি, বদমেজাজ বলবো না, কিন্তু আমার মনে গাঁথেও সেটা এক্সট্রিমভাবে, আমি কৃতজ্ঞও বোধ করি এক্সট্রিমভাবে, আমার সব কিছু একটু এক্সট্রিম লেভেলে যায়। সো আমি অবশ্যই যাকে ভালোবাসি তাকে আমি এক্সট্রিম লেভেলেই ভালোবাসি। বাজে স্বভাব গানটি সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, একটি নাটকে ব্যবহার করা হয়েছে, তৌসিফ মাহবুবের একটি নাটকে, আপনার পারমিশন ছাড়া এবং কোনো কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়নি। ইজ ইট ট্রু? ইয়া, ইট ইজ ভেরি মাচ ট্রু। নাটকটা তো এখনো থাকার কথা। আসলে গানটা ব্যবহার করা হয়েছে আমি ঠিক বলবো না। ওখানে তৌসিফ মাহবুব ভাই খুব সম্ভবত গিটার হাতে নিয়ে বাজিয়ে গানটা গাইবার চেষ্টা করছিলেন আর কি, অ্যাজ আ সং হি ক্রিয়েটেড ফর হিজ গার্লফ্রেন্ড ইন দ্যাট স্টোরি অ্যাজ আ ক্যারেক্টার। তো গানটাকে যে অ্যাকচুয়ালি অডিওটা ইউজ করা হয়েছে এটা বললে আমার ভুল করা হবে। এবং আমি সত্যি কথা বলতে গানটা যেভাবে ইউজ করা হয়েছে তাতে আমি কখনোই চাইবো না যে ওই রকমভাবে নামে ক্রেডিটসে চলে আসুক যে এই গানটা রেহান রাসূলের ছিল। নট লাইক দ্যাট। আই থট মানে মেবি দ্য ডিরেক্টর অর দ্য প্রডিউসার অর জাস্ট অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফোন করে আমাকে এতটুকু বলতে পারতো যে রেহান ভাই আপনার গানটা এভাবে একটু নাটকে যাচ্ছে, আই উড বি হ্যাপি। হি ইজ আ হিরো না, তা আমি কে, আই এম জাস্ট আ সিঙ্গার। তো হি ইজ আ হিরো, তার কাছে আমার গানটা যাচ্ছে, আমার তো আরো ভালো লাগার কথা। কিন্তু এই কৃতজ্ঞতা বোধের অভাবটা খারাপ লাগে আর কি। আচ্ছা, এবং যতটুকু ভুল না করে থাকলে যে এই গানটা অনেক ডিরেক্টর আপনার থেকে নেয়ার চেষ্টাও করেছে নাটকে বা বিভিন্ন জায়গায় ব্যবহারের জন্য, তো সেক্ষেত্রে আপনি দিতে চাননি, সেটা কেন? সেটার কারণটা হচ্ছে আমার কাছে মনে হয়েছিল যে খুব 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 কম শিল্পী, বিশেষ করে বাংলাদেশে খুব কম শিল্পীর এই সৌভাগ্যটা হয় যে তারা একটা গানের মাধ্যমে একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারে, একটা গানের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। তো আমি আসলে সত্যি কথা বলতে আমি মহাপুরুষ নই, আমার মধ্যে অনেক সংকীর্ণতা আছে। তো এই গানটা আসলে আমার নিজে ব্যতীত আর কারো মাধ্যমে প্রচার করতে ইচ্ছে করেনি, এটা আমি আমার নিজের জন্য রেখেছি। আচ্ছা, মানে কোন ডিরেক্টর চেয়েছিল আপনার কাছে এই গানটা? আমি এটা নামটা বলবো না, কারণ ওনার সাথে আমার বেশ কিছুক্ষণ কথোপকথন হয়, তারপরে আমি ওনাকে এক সময় এবং আপনিও সেখানেও জেদাজেদি করেন। হ্যাঁ, ওটা আমার ইট ওয়াজ মাই ফার্স্ট কল ফ্রম সাম ডিরেক্টর। এর আগে আমাকে কোনো ডিরেক্টর কল দেননি, তো উনি যখন, এবং আমি তো এটাও শুনেছি আপনি যদি সেখানে রাজি হয়ে যেতেন ভবিষ্যতে আপনাকে আমরা নায়ক হিসেবে দেখতে পেতাম বা অভিনয় শিল্পী হিসেবে দেখতে পেতাম। এত বড় একটা সুযোগ কেন আপনি হাতছাড়া করলেন? সুযোগ বড় কিনা ওটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। মানে আমার কাছে ওই সুযোগটা বড় না। আমার কাছে কোন সুযোগটা বড় হতো যদি আমি বিশাল বড় একটা প্ল্যাটফর্মে আমাকে গান গাওয়ার সুযোগটা দেওয়া হতো। মানে আমি যখন অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো দেখি বিভিন্ন চ্যানেলে, আমার একবারও মনে হয় না যে শিট আমি অ্যাওয়ার্ডটা কেন পেলাম না। আমার বারবার মনে হয় এখানে আমাকে পারফর্ম করতে ডাকলো না কেন, আচ্ছা ওই স্টেজটাতে সবার সামনে আমাকে গাইতে কেন ডাকলো না। তো আমার জন্য বড় হতো ওটা। যদি উনি আমাকে বলতেন যে রেহান তুমি এর পরের বার কোক স্টুডিওতে ফিচার করছো, তাহলে আমি ওনাকে আরো 10টা বাজে স্বভাব দিয়ে দিতাম। কিন্তু আমার জন্য অ্যাক্টিং এর জায়গাটা তো বড় না, করতে ইচ্ছে করে। আবার বললে অনেকে ভাবতে পারে যে না এগুলো কোনো ব্যাপার না, ওই পার্ট আমি নিচ্ছি না। ওই লেভেলের পপুলার হতে পারলে তাহসান ভাইদের মতন যদি একই সাথে অ্যাক্টিং সিঙ্গিং সব দিকে এগিয়ে যাওয়া যেত, আমি খুব খুশি হতাম। বাট অতটা যোগ্যতা তো সবার থাকে না। তো এই কারণে আমি শুধু গানের পিছনে ছুটেছি আর কি, আর ওই সুযোগটাকে তখন বড় মনে হয়নি। আচ্ছা, সেজন্য আপনি রিজেক্ট করলেন। আচ্ছা, বাজে স্বভাব 2 বের হলো, সেটা নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে যে আগের মতো বোমবাস্টিক হয়নি, আগের মতো ভালো লাগেনি। তো এটা কি আপনাকে ব্যথিত করেছে? একদমই ব্যথিত করেনি, কারণ আমি জানতাম যে বাঙালির একটা স্বভাব আছে, তারা একই জিনিস বারবার চায়। আর আমার একটা স্বভাব আছে, আমি একই জিনিস বারবার করি না। আমি বাজে স্বভাব আরেকটা বানিয়ে একটু ছোট ছোট বিজনেস করে ফেলবো, যে ওইটা আমার মধ্যে নাই। মানে আমি ওইটা আবার করতেই চাইনি, আমি নতুন একটা কিছু ক্রিয়েট করব। বাজে স্বভাব যখন এসেছে তখন বাংলাদেশে বাজে স্বভাবের মতন গান হয় না, যে কারণে এটা মানুষ শুনেছে, তাই না? ডিফারেন্ট ছিল বলেই কিন্তু শুনেছে। যদি আমি আরেকবার ওই যে তাহসান ভাইয়ের মতনই আলো আলো আমি মানে ওইটাই যদি আমি আবার গাইতাম, ওই ধরনের একটা ট্রেন্ড ধরে যে এখন তো এই ধরনের গান চলে, তাহলে কিন্তু বাজে স্বভাব আসতো না। সো ইউ অলওয়েজ হ্যাভ টু থিঙ্ক নিউ। আচ্ছা, আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে বাজে স্বভাব 2 যেটা, সেটা একটা সরকার বিরুদ্ধ গান। হ্যাঁ, তৎকালীন সরকারকে, অর্থাৎ সাবেক যে সরকার
আমি তার সরকার বিরুদ্ধে বিরুদ্ধে বলবো না, আপনি- আমি বলবো সিস্টেমের বিরুদ্ধে গান। তখন যে সিস্টেমটা চলছিল, এখনো যদি ওইরকম কোনো সিস্টেম শুরু হয় তাহলে আমি সেটার বিরুদ্ধেও লিখবো। মানে সরকার বাজে বিরুদ্ধে না, স্বভাব সিস্টেমের 2 তো আমি একটা প্রেমের গান দেখলাম, এটা না, কিভাবে না, না, তৎকালীন সিস্টেমের বিরুদ্ধে হলো? আপনি একটু আমাকে বুঝিয়ে বলবেন? গানটা রিলিজ হয়েছিল খুব সম্ভবত 2019 বা 18-এ বাজে স্বভাব 1 রিলিজ হয়, একদম লাস্টের দিকে। তখন বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা চলছিল, যেগুলো নিয়ে কেউ তখন কথা বলতো না, এখন অনেকে প্রতিবাদ করছে। যাই হোক, অনেক সাহস অনেকের। আমার তখন একটু সাহসটা কম ছিল, তো আমি স্যাটায়ার লিখেছিলাম গুম খুন নিয়ে। প্রচুর পরিমাণে গুম হতো তখন। তো আমার গানের মূল ট্যাগলাইনটাই একটু ছিল গানে গানে এটা। কি আমাকে বুঝিয়ে দিবেন যে কোন লাইনটা আপনি কি মিন শুরুর করেছেন? অংশটা শুনাই। আমার মনে হয় এখন sure. যেহেতু আমি বলে দিয়েছি যে ইট ওয়াজ আ পলিটিক্যাল স্যাটায়ার, এখন শুনলেই মানুষ বুঝবে। আচ্ছা, গানের কথা না, ছিল আমিও লাইক, বুঝতে চাই একটু। তুমি অনেক বেশি চালাক, ফাঁকি সব বাকি থাক, আর কোনো কথা হবে না। আমি হলে দুর্নীতি, তুমি হলে রাজনীতি, এমন তো প্রথা হবে না। কূটনীতি খেলা হবে, লাজ ভুলে কাজ হবে, মেজাজ দেখতে যেও না। ধুম করে গুম করে দেব, কোনো নালিশ কাজে দেবে না। এর চেয়ে ক্লিয়ার করে কি লিখবো বলেন? তখন গুম খুন হচ্ছে। আমি এতক্ষণ কিন্তু বুঝতে পারিনি, আপনি এখন যখন বললেন তখন আমি রিলেট করতে পারলাম। অ্যাবসলিউটলি। আমার এরকম বেশ কয়েকটা গান আছে, আপনি কি অচেনা একটু শহর ব্যাখ্যা নামে দিবেন? একটা গান তারপরে আছে। অনেকে আছে, একটু জানতে চাই আপনার মুখ থেকে ব্যাখ্যাটা। তখন যেটা হতো সেটা হচ্ছে, আমরা নিউজে দেখতাম, বেশ কিছু পত্রিকায় দেখতাম যে এরকম মানুষ হারিয়ে যাচ্ছে, কিন্তু সেটার কোনো কমপ্লেইন পর্যন্ত হতো না। যারা খুঁজতে যাচ্ছে তারা কোথায় যাচ্ছে সেটাও অনেক সময় দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না, যে ব্যাপারটা কি, মানুষটা গেল কোথায়। আর আমরা তো জনগণ, আমাদের দেশের জনগণ যেন একটু কেমন, মানে অনেক ভাইটাল একটা ঘটনা ঘটে যাবে, তারপরের দিন আপনি খালি সাকিব আল হাসানের একটা বদনাম করে দেবেন, সব ভুলে গেছে। আমি একবার বলছিলাম যে মানববন্ধন হচ্ছে এগেইনস্ট রেপ। আমার মনে হয় বৃষ্টির দিনে যখন এতটুকু পানি জমে, ওই দিন রেপ হয় না কেন, এই জন্য ওই দিন কোনো মানববন্ধন হয় না। মানে তাড়নাটা কতটুকু আসলে, একটু জ্বর কাশি আসবে দেখে আজকে আপনি নামেননি নাকি, এই ধরনের তো ব্যাপারগুলো এভাবে চলে। তো ওই জায়গা থেকে আমি আসলে লেখার চেষ্টা করতাম। তো আমার কাছে মনে হতো যে এগুলো নিয়ে লেখা দরকার, তখনও লিখতাম, এখনও যদি এরকম কিছু হয় আমি লিখবো। ইনফ্যাক্ট আমি একটা লিখছি অলরেডি গান, যে গানের নাম হচ্ছে চুপ, তো সেই গানটাও সামনে আসবে। সেটাও কি রাজনীতি নিয়ে কোনো কিছু? ঠিক রাজনীতি বলবো না আমি, এগুলো আসলে রাজনীতি না। যেমন আমার এই গানের একটা লাইন আছে হচ্ছে, বন্ধ হোক জননীর জরায়ুর এই রক্তপাত। এটা কি রাজনীতির লাইন বলা যায়? না মনে হয়। এটা দেশের কষ্ট নিয়ে লেখা। বাহ, চমৎকার। সেই সময় কেউ ধরতে পেরেছিল যে এটা আপনি? কিছু মানুষ আমি কমেন্টে দেখেছি, কিছু আচ্ছা, সাম comment. ইন্টেলিজেন্ট পিপল, দে ডিড গেট ইট। কিন্তু এই স্যাটারগুলো যারা করতো তখন তো তাদেরকেও আসলে ধরা হতো বা ফোন করা হতো ডিবি তারা অফিস যদি থেকে। পপুলার হতো তাহলে ধরা হতো। আই ওয়াজ নট দ্যাট পপুলার। আচ্ছা, পপুলার মানুষ কিছু করলে সমস্যা। আর ছাত্র এমনিতে আন্দোলন সমস্যা হয়ে নেই। গেল 2024-এ এই বছর, এটাকে নিয়েও আপনাকে কথা বলতে আমরা শুনেছি, দেখেছি। আপনি কিছু বলতে চান এই ব্যাপারে? না, এই ব্যাপারে ওই যে আমি তখনও যেটা বলেছি এখনো সেটা বলি, যে আসলে আমার মতন যারা সাধারণ মানুষ, আমাদের মতো, আমার মনে হয় আমাদের মতামতটা খুব একটা ম্যাটার করে না। আপনি সাধারণ মানুষ কিভাবে? আপনি তো একজন অবশ্যই আমি সেলিব্রিটি সাধারণ বলা মানুষ। যায়। না, আমি সেলিব্রিটি সেদিন হব যেদিন আমি আপনাদের দীপ্ত টিভি থেকে বের হব, বের হওয়ার পরে দেখবো রাস্তায় ভিড়। তার আগে আবার কিসের সেলিব্রিটি? সেটা কি আপনার স্বপ্ন? হ্যাঁ, অবশ্যই। আমার স্বপ্ন কেন থাকবে না? আমার স্বপ্ন পুরো বাংলাদেশের মানুষ একসাথে আমার গান গাইবে। বাহ, গিয়েছে তো ইতিমধ্যে বাজে বাংলাদেশ শহরটা থেকে গেছে। শুরু করে ইন্ডিয়া, কলকাতা, সেখানেও তো করেছে। হ্যাঁ, প্রচুর আচ্ছা। করেছে। তবে আরো এমন হতে হবে, একটা হলে হবে না, আরো এমন হতে হবে। তার মানে হচ্ছে আপনি একটা পপুলারিটি চাচ্ছেন এখন পর্যন্ত? যে সব সময় চেয়েছি, আই অলওয়েজ ওয়ান্টেড টু বি পপুলার। ছোটবেলা থেকে যখন গান করি তখন ইচ্ছা করতো আমার গান সবাই শুনবে। আচ্ছা আচ্ছা, অনেকে যখন বাজে স্বভাব বের হলো তখন আপনাকে অনেকে ভাবতো কলকাতা দাদাবাবু, আপনি কলকাতা থেকে এসেছেন। এরকম কি হয়েছে যে কলকাতা থেকে আপনাকে ফোন করা হয়েছে যে দেখা করতে চাই বা ইন্টারভিউয়ে আসেন, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা? আমার সাথে যেটা ঘটনা ঘটেছে, বেশ কয়েকটা স্কুল কলেজ থেকে আমার কাছে টেক্সট এসেছিল যে আপনি শো করবেন কিনা, আমাদের এখানে গান গাইবেন কিনা, আমাদের এরকম একটা অনুষ্ঠান আছে, আপনি কি বাইরে শো করেন? তো আমি বললাম যে হ্যাঁ, শো করি, কিন্তু আপনারা কি ইন্টারন্যাশনাল শো অর্গানাইজ করেন? এরপরে ওনারা আর জবাব দিচ্ছে না, কারণ ওনারা ভেবেছিল আমি কলকাতার। তো যখনই দেখেছে ব্যাপারটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে, তখন ওনারাও ভুল বুঝতে পারে, এবং তারপরে ব্যাপারগুলো বাংলাদেশে তো এখনো চলছে। আমি গতকালকে একটা শোতে ছিলাম, সেখানেও আমাকে দুজন বলেছে, ভাই আমি এতদিন জানতাম আপনি কলকাতার। 6 বছর আগে বাজে কেন স্বভাব কেন বের আপনাকে হয়েছে তাও। কলকাতার দাদাবাবু কেন মনে করে? জানি না, খুব সম্ভবত আমি সবসময় সঠিক উচ্চারণে কথা বলি বলে। বেশিরভাগ মানুষ তো সঠিক উচ্চারণ জানে না। আমাদের বাংলাদেশের মানুষ সঠিক উচ্চারণ জানে না? না, বেশিরভাগ মানুষ সঠিক উচ্চারণে বাংলা বলে না তো। আচ্ছা, খুঁজে কয়জন বলে চন্দ্রবিন্দু দিয়ে?
ডয় শূন্যরা কয়জন বলতে পারে? ফুল কয়জন বলে? একটু চিন্তা করে দেখেন। অনেকেই আমি যখন এই কথাটা বলি ভাবে কি যে আমি আঞ্চলিকতার বিরুদ্ধে লেগে গেছি। না, আঞ্চলিকতা অঞ্চলে সব জায়গায় ঠিক আছে, কিন্তু শুদ্ধ বাংলাও তো একটা ব্যাপার আছে, অ্যান্ড দ্যাট ডাজন্ট কনসার্ন এনিথিং অ্যাবাউট কলকাতা। এটার সাথে কলকাতার কোনো ব্যাপার নেই। বাংলা, শুদ্ধ বাংলাও একটা আছে, তো সেই বাংলাটা সুন্দর লাগে আমার কাছে। আই প্র্যাকটিস দ্যাট। বাহ, চমৎকার। আচ্ছা, রেহানকে খুব বেছে বেছে গান করে নাকি গানের জন্য ঠিক মতো প্রপারলি ডাক পাচ্ছে না, কোনটা সত্যি? প্রপারলি ডাক পাচ্ছি না এটা বলবো না, আমি বোধহয় অনেক লাকি যে আমি প্রপারলি যেই গানগুলোর সাথে আমার কণ্ঠ যায় এমন জায়গা থেকেই ডাক পাচ্ছি, যেই কারণে আমি আমার ওই যে প্রথমে যে প্রশ্নটা ছিল যে গানের সংখ্যা কম বা আমার গান রিলিজ কম হয় বা সিলেক্টিভ আমি গান করি, অ্যাকচুয়ালি সিলেক্টিভ আমি গান করি না। আমাদের দেশের যে সিচুয়েশনটা, একটা সিঙ্গার যদি অনেক বেশি পপুলার না হয়ে যায়, দে ডোন্ট হ্যাভ দিস চয়েস। সো আমরা বড়জোর যেটা করতে পারি, বলতে পারি যে এই গানটা আমার ভালো লাগেনি ভাইয়া, আমি গাইবো না, কিন্তু সিলেকশনটা কিন্তু কম্পোজার্স অ্যান্ড ডিরেক্টরসদের তরফ থেকে আসে। সো আমি যেই গানগুলো গাই সেগুলো দয়া করে আমাকে ওই গান গাইবার জন্য সিলেক্ট করা হয়েছে বলে তাদের কারণে আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি, যেই কারণে গানগুলো মানুষ শুনতে পেরেছে, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু দেম। যোগাযোগ আর ভালো সম্পর্ক না থাকলে নাকি ভালো কাজ পাওয়া যায় না মিউজিক ইন্ডাস্ট্রিতে, ইজ ইট ট্রু? নট অলওয়েজ, পার্শিয়ালি ট্রু। অ্যাকচুয়ালি তাই, মানে ভালো কাজ বলতে দেখেন কাজের অনেকগুলো ধরন আছে, তো ওই ধরনগুলোতে একটা মানুষ কিন্তু সব রকম অভিনয় বা সব রকম গান গাইতে পারে না, তাই না? আমি যেমন ফোক একেবারেই গাইতে পারি না। সো আমাকে যদি সম্পর্ক ভালোর কারণে কেউ বলে যে রেহান ভাই এই ফোক গানটা আপনি গায়ে দেন, আমি তাও গাইবো না। এখানে ফার্স্ট আসছে সিলেকশনটা, আমি কোন চরিত্রের জন্য মোশাররফ করিম ভাইকে নিচ্ছি আর কোন চরিত্রের জন্য আমি আফরান নিশুকে নিচ্ছি, এটা যদি আমি ডিরেক্টর বা প্রডিউসার হয়ে না বুঝে এটা চিন্তা করি যে থাক আমার সম্পর্ক মোশাররফ ভাইয়ের সাথে ভালো, ডাক দেন ওনাকে, করায় দেন 26 বছর বয়সের একটা রোল, সমস্যা নাই, তখন তো এটা তাদের সমস্যা। আমি এই জায়গাটা থেকে বলেছি, আসলে এই জায়গায় সম্পর্কটা আসলে নষ্ট করে দেয় মাঝে মাঝে ওভারঅল প্রেজেন্টেশনটা। না, আমরাও দেখেছি বা আপনিও ইন্টারভিউতে বলেছেন যে মিউজিক ইন্ডাস্ট্রিতে মিউজিক আর্টিস্ট এবং যারা মিউজিক ডিরেক্টর আছে, যেমন আমরা যদি বলি হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির, তারপর হচ্ছে প্রীতম হাসান, তারা একটা গণ্ডির মধ্যে কাজ করছে এবং প্রত্যেকটা গানে কিন্তু বেশ ভালো সাড়া পাচ্ছে মানুষের কাছে। তো সেক্ষেত্রে আপনার গণ্ডিটা কোথায়? আসলে আমার কোনো গণ্ডি নেই, আমি বরং অপেক্ষা করি যে যদি কোনোদিন একজন প্রীতম বা যদি কোনোদিন একজন হাবিব ওয়াহিদ বা একজন ফুয়াদ আল মুক্তাদির আমার সাথে কাজ করতে চায়, আমাকে বলে যে রেহান তুই এই গানটা গেয়ে দে আমার জন্য, এতটুকু যাতে বলে, কারণ ওনাদের যে কম্পোজিশন লেভেল ইনক্লুডিং আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট আমার পয়েন্ট অফ ভিউ থেকে অর্ণব ভাই, তো ওনাদের যে কম্পোজিশন লেভেল সেটা একজন সামান্য রেহান রাসূল কোনোদিনও পারবে না। সে ওটা নিয়ে কালচার করেনি, সে ওই লেভেলের পড়াশোনা করেনি, সে ওইভাবে মিউজিক নিয়ে সে জানে না, সে শুধু জানে কি গান গাইতে, সে তার জীবনটা দিয়ে দিয়েছে গানের জন্য। আই হ্যাভ দ্য ভয়েস, ইউ হ্যাভ দ্য কম্পোজিশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট, লেটস মেক ম্যাজিক ম্যান। তো এই যে কম্বাইন্ড ম্যাজিকটা যেটা হচ্ছে না, সেটার জন্য খুব কষ্ট হয়। কিন্তু অনেকে তো এটা ভাবে যে রেহান শুধুমাত্র সফট ঘরানার যে গানগুলো সেগুলোই, আধুনিক গানগুলো সেগুলোই করে, আর রেহান রাসূল কি আসলে আইটেম সং করতে পারবে? কেন পারবে না, কেন পারবে না? আমাকে দিয়ে করিয়ে তারপরে সমালোচনা হোক। আচ্ছা, তাই না? আমি অনেক রকমের গান গেয়েছি। এই যে কয়েকদিন আগে 19-20 সিনেমাতে আরিয়ান ভাইয়ের জন্য একটা গান গাইলাম, এটা হচ্ছে পীযূষ দাস কলকাতা থেকে শুরু করেছিল। তো যেহেতু উনি শুরু করেছে, শুটটা একটু কলকাতার প্যাটার্নের, ওরা যেই আনন্দটা করে, তো দ্যাট ওয়াজ শান্তি চুক্তি উইথ অবন্তী সিথি। তো ওখানে একটা লাইন ছিল, আমার নাওয়া খাওয়া ঘুম হারাম করে তুই আমার জীবনে থাক আরাম করে। এটা তো রোমান্টিক কিন্তু মজার, ফান, বিউটিফুল সং। এই যে আসবে আমার দিন গানটা গাইলাম তুফানে, এটাও কিন্তু রোমান্টিক গান না, এটা একটা ছেলে গাইছে যে এক সময় তার পকেটে অনেক টাকা থাকবে, আজকে তার পকেট ফাঁকা। একটা আশাবাদী গান, নট আ স্যাড সং, নট আ রোমান্টিক সং, ইটস ফুল অফ এক্সপ্রেশন অফ সামথিং ইউ আর এক্সপেক্টিং টু বিকাম। তো এই যে ডিফারেন্ট ধরনের গান হয়তো একদম এই যে আসবে আমার দিন, এই গানটা নিয়েও কিন্তু মানে অনেকের প্রশ্ন, ভক্তমনের প্রশ্ন যে রেহান রাসূলের গানটাও আছে, তারপরে হচ্ছে লাগে উড়াধুরাও আমরা দেখেছি প্রীতম হাসানের, এবং দুষ্টু কোকিলও আমরা দেখেছি। তো ওই গানগুলো যতটা দর্শক জনপ্রিয়তা পেয়েছে, আসবে আমার দিনটা কি সেই পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে বা পায়নি কেন? তাহলে আপনি কি বলবেন? না, এটা হচ্ছে 2-3টা কারণ আছে। এক নম্বর হচ্ছে যেটা রায়হান রাফি ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, গানটা রিলিজ দেওয়া হয় অনেক পরে। তার একটা রিজন হচ্ছে তারা শাকিব খানের যে মানে
ইউজুয়াল নর্মাল লুকটা সেটা সামনে রিভিলই করতে চায়নি। তারা চেয়েছে যে ট্রেলারের মাধ্যমে মুভি একটা লেভেল পর্যন্ত ইনকাম করে ফেলার আগ পর্যন্ত যারা মুভি দেখেনি তারা শুধু শাকিব খানের গ্যাংস্টার লুকটাই দেখবে। এই কারণে প্রথমত এই গানটা রিলিজ দিতে দেরি হয়। অ্যান্ড দেন কামস দ্য থিং, আমার গানটা রিলিজ হয় হচ্ছে 15 তারিখে, 18 জুলাই থেকে মনে হয় ইন্টারনেট কানেকশনই বাংলাদেশে বন্ধ হয়ে যায়। সো এই কারণে গানটার প্রচারণাটাও ওভাবে করা সম্ভব হয়নি এবং মানুষ তখন আর সিনেমা বা বিনোদনের মধ্যে ছিল না, মানুষ সম্পূর্ণ ভিন্ন একটা জায়গায় চলে যায়, এটা একটা কারণ হতে পারে। একদমই তাই। এবং তাহলে কি রেহান রাসূল বলতে চাচ্ছে যে ইন্টারনেট যদি বন্ধ না হতো, দেশের পরিস্থিতি যদি ঠিকঠাক থাকতো এবং গানটা যদি প্রথমে রিলিজ করা হতো তাহলে এটা দর্শক জনপ্রিয়তা পেত? বিশেষ করে আমি বলবো যদি প্রথম দিকে রিলিজ দেওয়া হতো, কারণ হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে এই যে লাগে উড়া ধরা বা কুক কুক যে গানটা, এগুলো কিন্তু অনেক দুষ্ট কুকিল, এগুলো কিন্তু অনেক গ্ল্যামারাস গান, এগুলো ভর্তি অনেক গ্ল্যামার। তো আমরা যখনই গ্ল্যামারটাকে আগে দেখে ফেলি, গ্ল্যামার থেকে সিম্পলিসিটিতে শিফট করতে আমাদের একটু কষ্ট হয়। আমরা যখন গ্ল্যামার থেকে সিম্পলিসিটিতে মুভ করতে চাই ওটা হয় না ঠিক মতন। সিম্পলিসিটিটা যদি আগে থাকে তাহলে ইটস লাইক এটা ছিল ওয়াও, এবার এটা আসছে, এখন হয়ে গেছে ওয়াও এটা আসছে, ও এটা সামথিং লাইক দ্যাট, একটু সিম্পলিসিটির মধ্যে পড়ে গেছে। ওই জন্য রিলিজ টাইমটা মুভি অনুযায়ী, মুভির কনসেপ্ট রিভিলেশন অনুযায়ী ঠিক আছে, কিন্তু গান যদি ইন্ডিভিজুয়ালি ধরি তাহলে আরেকটু আগে মুক্তি দিলে আমার জন্য, গানটার জন্য খুব ভালো হতো আর কি। কিন্তু রেহান তো আজকে জানালো যে তিনি আইটেম সঙ্গেও বাজিমাত করতে পারবে। অবশ্যই। এবং সেই অপেক্ষায় কি আছেন যে কেউ যদি ভালো একটা, আমি কেন এসব কম্পোজারদের কথা বললাম, কারণ হচ্ছে আমি একটা আইটেম সং বানাতে পারবো না, কিন্তু এই যে প্রীতম হাসান যেটা বানিয়েছেন এই লাগে উড়াধুরা গানটা, এরকম একটা গান যদি আমি গাইবার সুযোগ পাই, আমি প্রীতম ভাইয়ের চেয়ে অনেক ভালো গাইবো। প্রীতম ভাই থেকে ভালো? অফ কোর্স, উনি কম্পোজিশন জোস, উনি তো গান আমার মতন গাইতে পারেন না। আপনি প্রীতম হাসানের থেকে ভালো গান? হ্যাঁ, ভোকাল বুঝতে হবে, ভোকাল, ওনার যে অ্যারেঞ্জমেন্ট, ওনার যে স্টাইল, এখন গানেরও কিছু স্টাইল আছে, আমি কিন্তু সব গান প্রীতম ভাইয়ের থেকে ভালো গাইতে পারবো না। কিছু গান আছে ওনার ভোকালেই ভালো লাগবে, যেমন ভেঙে পড়ো না গানটা, ওনার মতন সুন্দর করে ওটা কিশোর কুমারও গাইতে পারবে না। আমি বলছি ভোকালের জায়গাটা, ভোকাল আসলে কোন ধরনের গান গাইতে পারে তাকে দিয়ে এক্সপেরিমেন্ট করানোর যে ব্যাপারটা, আমি কিন্তু ওনার মতন করে সুর করতে পারি না। সো উনি যদি আমাকে দিয়ে না গাওয়ায় আমি বুঝবো কিভাবে আমি পারি কি পারি না। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর হিসেবে প্রীতম হাসান ইজ দ্য বেস্ট and one of the best এবং ভোকাল হিসেবে আপনি প্রীতম হাসানের থেকে ভালো গান গান? হ্যাঁ, অ্যাজ আ ভোকাল আই এম ওয়ান অফ দ্য বেস্ট। ওকে, আমি তো নিজেকে নামাবো না বা আমি নিজেকে উচ্চতর জায়গায়ও নিচ্ছি না, কিন্তু আমি জানি এক্সপার্টিস কাকে বলে। ওনার যেই জায়গাটাতে এক্সপার্টিস, যেহেতু উনি বেশ কয়েকটা জিনিস নিয়ে কিন্তু ওনার এক্সপার্টিস, উনি মিউজিকটাকে টেকনিক্যালি বোঝেন, উনি মিউজিকটাকে কম্পিউটারাইজ করতে জানেন, ওটাকে ম্যাথে পরিণত করতে জানেন। আমার একটা প্রশ্ন এখানে চলে আসে যে প্রীতম হাসান যে গানই করছে সে গানই হিট, দর্শক জনপ্রিয়তা পাচ্ছে। আপনারও কিন্তু বেশ হিট গান আছে, বাজে স্বভাব সহ রূপকথার জগতে আমরা বেশ কয়েকটা দেখেছি, কিন্তু কোয়ান্টিটির পরিমাণ কম। কিন্তু আমরা অনেক ডিরেক্টররা, মিউজিক ডিরেক্টররা বা অনেক ডিরেক্টররা ভাবে প্রীতম হাসান যে গানটা করছে সেটা মানে হিট হবে। কিন্তু এটা কেন হচ্ছে আমাকে একটু বলতে পারবেন? এটা হচ্ছে বিকজ হি গেইনড দ্যাট পপুলারিটি, হি হ্যাজ দ্যাট পাওয়ার, হি ইজ দ্যাট গুড, মানুষ তাকে ওই পর্যায়ে পছন্দ করে, এটা তার গুণ। কিন্তু আমি তার সাথে কম্বিনেশনের কথা বলছি, যে উনি ওনার গুণাবলীটা যেখানে নিয়েছেন, উনি যদি আরেকটা ভোকাল ট্রাই করতেন তাহলে সেটা কি আসতো। ফর এক্সাম্পল, আমি যদি এভাবে বলি যে আজকে যদি প্রত্যেকটা গান শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিং না গেয়ে স্বয়ং প্রীতম ভাই নিজেই গাইতে থাকতেন, ইন্ডিয়ার প্রীতম, তাহলে কিন্তু প্রত্যেকটা গান এত সুন্দর হতো না। বাহ বাহ, চমৎকার বলেছেন আপনি। তবে একটা প্রশ্ন কিন্তু চলেই আসে যে প্রীতম হাসান যেমন একজন মিউজিক ডিরেক্টর এবং সঙ্গীত করছেন তিনি, পাশাপাশি হাবিব ওয়াহিদ যদি বলি আমরা, তারপর হচ্ছে যদি হৃদয় খানের কথা বলি, তিনিও কিন্তু একটা সময় ক্রেজ ছিল ইয়াংদের, রাইট? তো আপনার কি মনে হয় তাদের ভয়েসের থেকেও আপনি খুব ভালো গান এমন কিছু? আমি খুব ভালো গাওয়ার জায়গাটাতে বলতে কি যে আমি শুধু কাজটাই করি ভোকাল নিয়ে, আমার কাজই হচ্ছে শুধু গান গাওয়া। আমি কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতেও পারি না, আমি গিটার বাজাতে পারি না, আমি বড় জোর হারমোনিয়ামে একটা কর্ড ধরতে পারি, আমি বাসায় ইউটিউবে তানপুরা বাজিয়ে আমি রেওয়াজ করি। আমি প্রতিদিন গানের পিছনে 3 থেকে 4 ঘন্টা আমি শুধুমাত্র রেওয়াজের পিছনে দিই আমার গানের। তো আমি জানি যে হাবিব ভাইরা ওই ভোকালের জায়গা থেকে কিন্তু ওই জায়গাটাতে নেই। এটা কিন্তু হাবিব ভাইয়ের নিজের ইন্টারভিউতে আমি পড়েছি। হাবিব ভাইকে একজন ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে যে ভাই আপনি গান করেন কেন, আপনি তো গায়ক না। তখন হাবিব ভাই বলেছে মানুষ তো পছন্দ করে, ওয়াই নট। এখন ভয়েস কোয়ালিটির একটা ব্যাপার আছে, হাবিব ভাই, প্রীতম ভাই, ওনাদের সবার কিন্তু ভয়েস কোয়ালিটি অসাম, ওই রকমের ভয়েসটা। কিন্তু ওনারা যদি 10 রকম গান বানাতে চান, এক্সাম্পল দিই, আজকে যদি প্রীতম ভাই একটা ফোক গান বানান, এই দিন দিন নয় আরো দিন আছে, ওটা কি উনি নিজে গাইবেন?
আচ্ছা, গাইবেন না তো, উনি নিশ্চয়ই কোনো ফোক আর্টিস্টকে নিয়ে এসেই গাওয়াইবেন। তো এই ধরনের ওনারা যদি আরো ব্রড লেভেলে কম্পোজিশন শুরু করে, তখন আমার মতন অধমদের একটু সুযোগ হয় যে এই গানটা রেহানকে দিয়ে গাওয়ানো যায়। ভালো ভয়েসের কদরটা যেন হয়, আপনি এটাই বলছেন। তাহলে হৃদয় খানের যেমন অনেক বেশি একটা পপুলার গান ছিল, চাইনা মেয়ে তুমি অন্য কারো হও, বল না তুই বল না, এগুলো কিন্তু একদম ইয়াংদের ক্রেজ ছিল। শুধু তাই না, হাবিব ওয়াহিদকে যদি আমরা চিন্তা করি, হাবিব ওয়াহিদেরও কিন্তু বেশ ভালো ভালো হিউজ গান আছে। এই গানগুলো যদি রেহান রাসূল গাইতো তাহলে কি আরো বেশি সুন্দর হতো? হয়তো, কিংবা আরো বেশি খারাপ। আমি হয়তো জানতাম আমার রেঞ্জটা, যে আমি আসলেও পারি কি পারি না। এখন তো আমি জানি না। আচ্ছা, এখন আমি জানি না, এটাই কষ্ট। এমন হতো যে হাবিব ভাই আমাকে দিয়ে একটা গান গাওয়ায় বলছে, না রেহান তোরটা হয়নি, জায়গা নো প্রবলেম, আমার ভাই নেক্সট কবের গানটা সুযোগ দিবেন বলেন। তার মানে আপনি সুযোগ চাচ্ছেন? সুযোগটা চাই। আচ্ছা, অটো টিউন আর্টিস্ট, এটা কিন্তু এখন বেশ প্রচলন চলছে। হ্যাঁ, তো এদের এই আর্টিস্টদের সম্পর্কে আপনি কি বলবেন, যে আপনি কি অটো টিউনের পক্ষে না বিপক্ষে, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? অটোটিউনের পক্ষে তো আসলে হবার কিছু নেই, তবে অটোটিউনের প্রয়োজন পড়ে অনেক সময় গানে। আমি শুনেছি খুব ছোট ছোট কিছু জায়গায় নাকি এটা সেট করা যায়, বা বিশেষ কিছু টেকনিক্যালিটি আছে। তবে এটাও আমি কনফার্ম, শুধু অটোটিউন দিয়ে কখনো গান গাওয়া যায় না। আপনার গানের গলা সুন্দর হতে হবে, আপনাকে সুরে থাকতে হবে, তাহলে হয়তো কিছু জায়গা সেট করা যায়। শুধু অটোটিউন দিয়ে যেই গানগুলো হয় ওগুলো শুনতে আপনার কাছে একটা ইনস্ট্রুমেন্টালের মতনই লাগবে, ওটাতে ভয়েসের কোনো ভ্যালু থাকে না। আচ্ছা, আমরা দেখেছি, আপনি তুফান সিনেমার যে গানটার কথা বললেন, আবার আসবে আমার দিন, এই গানটা অনেকেই বলছে বা আমরাও শুনেছি, কানে শুনলেও তো বোঝা যায় যে অনেকটা হচ্ছে কপি বা নকল, যদি বলি গানের মতো, লুৎফুত গায়া ডাঙ্কি সিনেমার ইন্ডিয়ান শাহরুখ খানের। তো আপনি এই ব্যাপারে কিছু বলতে চান, বা এটা কি আসলে কপি? না, এটা আসলে আমি কপি বলবো না। আমি দেখেছি যে এখানে ওই যে মাঝখান থেকে যে একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নটাকে এখানে ইউজ করা হয়েছে। এটা এই প্যাটার্নটা ছাড়া গানের আর কোনো অংশের ওইভাবে মিল আমি পাইনি। ভিডিওগ্রাফিতেও অনেকে বলেছে, ভিডিওগ্রাফিতে অবশ্যই এটা আমার একটা ল্যাকিং আছে, যে আমি লুৎফুত গায়া গানটা ওইভাবে দেখিনি। আমার একটা অভ্যাস আছে, আমি শুনি, মানে কণ্ঠ পেলে আমার দেখা যায় যে ভিডিওর দিকে তাকানো হয় না। এমন প্রচুর গান আছে যে আমি নায়ক নায়িকাও জানি না, তো ভিডিওর ব্যাপারটা আমি জানি না। কিন্তু অডিওর ক্ষেত্রে আমি সুরে খুব একটা মিল পাইনি। ওই জায়গাটা আমি নিজেই বুঝেছি যে ওই রকম একটা কিছু করার চেষ্টা করেছে। ওকে ফাইন, ইটস আ নিউ স্টাইল, অ্যাডপ্ট করার চেষ্টা করা হয়েছে, লেটস গো ফর ইট। কিন্তু নকল বলবো না, আমি বলবো ইন্সপায়ার্ড। প্রথমবারের মতো রেহান শাকিব খানের লিপসিং করেছেন এবং প্লেব্যাক করেছেন, তাই তো? তো সেক্ষেত্রে আপনার অনুভূতি কেমন ছিল, যে একজন মেগা স্টারের লিপসিং আপনি করছেন, এই অনুভূতিটা কেমন ছিল? আউটস্ট্যান্ডিং। আমি এটার জন্য অনেক দিন অপেক্ষা করেছি, মানে যখন থেকে গান গাই, ছোটবেলা থেকে দেখতাম, বলিউড বলি, আমাদের দেশের বলি, সব সময় দেখতাম যে মানে নায়কদের একটা কণ্ঠ রেডি হয়ে যায়, যে ওনার কণ্ঠেই ভাল লাগছে। আব্দুল হাদী স্যারের কণ্ঠই নায়ক রাজ্জাকের সাথে মিলে যায়, বা এই ওনার কণ্ঠটা, সুবীর নন্দী স্যারের কণ্ঠটা ওনার সাথে মিলে যাচ্ছে, বা একজন ইমরান মাহমুদুলের কণ্ঠ এভাবে শাকিব খানের সাথে মিলে যাচ্ছে। তো তখন থেকেই ইচ্ছা করতো যে সিনেমায় গাইলে এমন কোনো গান গাইবো যেটার সাথে নায়ক লিপসিঙ্ক করে। তো এটার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে। আমি একদম শুরুতে প্রিয়তমাতে গাইলাম, সেখানেও গানটা ব্যাকগ্রাউন্ডে ছিল। আমি রাজকুমারে গাইলাম, সেখানেও গানটা ব্যাকগ্রাউন্ডে ছিল। অন্তর্জালে গাইলাম, সেখানেও গানটা ব্যাকগ্রাউন্ডে ছিল। সুরঙ্গতে গাইলাম, সেখানেও গানটা ব্যাকগ্রাউন্ডে ছিল। অ্যাট লাস্ট আই কেম ইনটু দ্য ফোরগ্রাউন্ড অ্যাজ দ্য ভয়েস অফ শাকিব খান, এই গানটা দিয়ে। So that was an achievement. I still feel so good about it. এখনো খুব ভালো লাগে ভাবতে। বাহ, চমৎকার। কিন্তু আপনি যে এই যে লিপসিংটা করেছেন, শাকিব খানের সাথে কি আপনার দেখা হয়েছিল? না, আমি ওনাকে দেখেছি, উনি আমাকে দেখেননি। তো যে স্ক্রিনিং এর সময়, যখন ফার্স্ট স্ক্রিনিংটা হয়, খুব সম্ভবত 24th of that month, যেই মাসে মুভিটা মুক্তি পায় আর কি। তো ওই দিন শাকিব খান এসেছিলেন ওখানে, খান সাহেবের সাথে আরো অনেকেই এসেছিলেন, আমাদের ভাই শুভ ভাই, উনিও এসেছিলেন, এরকম আরও বেশ কয়েকজন আমার খুব পছন্দের মানুষ, চঞ্চল ভাই এসেছিলেন। তো ওনাদের সাথেও দেখা হয়েছে। আমি শাকিব ভাইকে দূর থেকে দেখেছি, একমাত্র চঞ্চল ভাইয়ের সাথে আমার যে কথা বলার সাহস হয় আর কি। আমি জিজ্ঞেস করি যে ভাইয়া কেমন আছেন, উনিও খুব কোর্ডিয়ালে বলে, আরে কি অবস্থা রেহান। ওনার বলার ধরনটাই এত সুন্দর। তো ওনার সাথেই শুধু কথা হয়েছে, বাকিদেরকে আমি দূর দূর থেকে দেখি, সেলিব্রিটিদেরকে আমার তাতেই ভালো লাগে। আচ্ছা, শাকিব খানের সাথে যদি কথা হয়ে যেত তাহলে কি বলতেন আপনি তাকে? জিজ্ঞেস করতাম, ভাই গানটা কেমন লাগছে বলেন। আচ্ছা, সেলফি তুলতে চাইতেন না? আরে আগে গানটা কেমন লাগছে এটা বলেন, এইটাই আমার মূল কনসার্ন থাকতো। আমার এই সেলফি তোলার অভ্যাসটা একটু কম, যে কারণে অনেকে আমার সাথে মাইন্ডও করেছে যে রেহান একটা সেলফি তুললো না আমার সাথে দেখার, অথচ আমি ওনার সাথে আড্ডা দিতে দিতেই সেলফির কথা ভুলে গেছি। কে মাইন্ড করেছে? না, এর নামটা বলবো না। না, ভাইজান আমাকে অনেক পছন্দ করে এমনিতে, কিন্তু ওই জন্য ওনার নামটা বলবো না। আমি ওনাকে খুব পছন্দ করি, খুব কাছের মানুষ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রেহান রাসূলকে আমরা র‍্যাপ সঙ্গে কবে দেখব? যখন সুযোগ পাবো, কেউ যখন দেবে, রেহান রাসূলকে র‍্যাপটা করার চেষ্টা করুন, তো তখনই আমি চেষ্টা করব।
আপনার কি মনে হয় যে আমরা সবসময় রেহান রাসুলকে দেখি ঠান্ডা মেজাজের গান গাইতে, র‍্যাপ সঙ্গে রেহান রাসুল কেমন করবে? আই থিঙ্ক আই ক্যান গিভ ইট এ ট্রাই। আমার মানে বিশেষ করে বাংলা র‍্যাপ সঙের কথা যখনই বলা হয় আমার মানে তৌফিক ভাইয়ের কথা আমার ন্যাচারালি ওনার কথা মনে পড়ে যায়। হি ইজ দ্য বেস্ট অ্যাজ আই হ্যাভ সিন। বাংলায় এত সুন্দর উচ্চারণে বলতে পারাটা, তো ওনাকে নকল করতে আমার খুব ইচ্ছা করে। যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আমি করব। তারপর আমি জানি খুব একটা ভালো হবে না, মানুষ বদনাম করবে, তাও আমি চেষ্টা করব। এবং আমি জানি রেহান রাসুল নকল করতে খুব বেশি পছন্দ করে। তিনি কিন্তু রূপকথার জগতে তাহসান ভাইকে নকল করেছে। ইজ ইট ট্রু? তাহসান ভাইকে আমি বেশ কিছু জায়গায় হাবিব ভাইকে নকল করি, কিছু কিছু জায়গায় তাহসান ভাইয়ের স্টাইল নেই, কোথাও থেকে মাহমুদুন নবী স্যারের স্টাইল নেই, কোথাও আমি অরিজিৎ সিং এর একটা বলার স্টাইল নেই। আই কালেক্ট ফ্রম পিপল, দেয়ার আর সো মেনি টিচার্স অ্যারাউন্ড, চারিদিকে টিচার। আপনার জন্য দারুণ একটা গেমস আসবে একটু পরে, তবে এখন আগে কথাবার্তা শেষ করে নেই। আচ্ছা, এই যে আপনি সোশ্যাল মিডিয়াতে যে কবিতাগুলো দেন, এগুলো নিয়ে সবার অনেক চিন্তা ভাবনা, এগুলো আসলে কাকে কেন্দ্রিক করেন? মানে আপনার নিজের লাইফ থেকেই দেন? আমার আসলে কেন্দ্রবিন্দুটা ওই যে একদম শুরুতে একটা কথা বলছিলাম না, স্থান, কাল, পাত্র, এই তিনটা অনুযায়ী এক একটা রেহান আসলে জন্ম নেয়। প্রতি মোমেন্টে নতুন নতুন রেহান জন্ম নেয়। তো এই যে আমার এখন আপনার সাথে কথা বলে যে এক্সপেরিয়েন্সটা হচ্ছে, আমি এখান থেকে যে বের হব আই এম আ ডিফারেন্ট রেহান, যার এই এক্সপেরিয়েন্সটা আছে এই ইন্টারভিউটা দেওয়ার। তো এই জায়গার কোনো একটা কথা থেকেও আমি হয়তো যাওয়ার পথেই বাইকে একটা কবিতা লিখে ফেলতেও পারি মনে দুটো লাইন। তো ওটা নির্ভর করে, সময়ের উপরে নির্ভর করে চলে আসে। যেই কারণে আমি কখনো নিজেকে কবি, লিরিসিস্ট, সুরকার এগুলো আমি কখনো বলি না, কারণ আমার তো ওই ভাবের ব্যাপার, চলে আসলো। কেউ যদি বলে রেহান ভাই এখনই লিরিকটা লিখে দেন, তো আমি ভাবা জায়গায় খেয়ে বসে থাকি যে এখনই লিরিক লিখে দিব, মানে কি নিয়ে লিখবো, টাইম বেঁধে কোনো কিছু করতে পারবেন না। আর টপিকটা সম্পর্কে পুরোপুরি না জানলে, আমি যদি একটা স্ক্রিপ্ট না জানি, তাহলে আমি কিভাবে লিরিক লিখবো? আমি জানবো কিভাবে যে এখানে নায়ক বা নায়িকা কি বলতে চাচ্ছে? আদৌ নায়ক নায়িকা আছে তো, নাকি অন্য কোথাও? একটু আগে কথা হচ্ছিল চঞ্চল চৌধুরীকে নিয়ে। আমি একটু আপনার মতামতটা জানতে চাচ্ছি, আপনার ধারণাটা জানতে চাচ্ছি যে এই প্রেক্ষিতে আপনি কি বলবেন? বর্তমানে এই যে একটা সরকার পতন হয়ে গেল, বা এই যে একটা অস্থিরতার দিক থেকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এমনটা বলা হচ্ছে, চঞ্চল চৌধুরীকে নিয়ে অনেক কিন্তু গসিপিং হচ্ছে, অনেক নেগেটিভ কথাবার্তা হচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা হচ্ছে আগের মতনই দেখছি। যখন উনি ওনার আম্মার ছবি দিয়েছিলেন, পরে নেগেটিভ কথাবার্তা হয়েছিল। আমাদের দেশে তো যে কোনো সেলিব্রিটিকে নিয়ে নেগেটিভ কথা বলতে মানুষ খুব পছন্দ করে। এটা তো হয়, মানুষের ঘরের খবর, কার ডিভোর্স হলো, কে ডিভোর্স দিল না, কে কার সাথে গিয়েছিল, কে কার সাথে যায়নি, এগুলো নিয়ে তো আমাদের বাসার মানুষের, আগে আমরা ছোটবেলায় বলতাম এগুলো নাকি পাশের বাড়ির ফ্রি খালাম্মারা করে, এখন সব খালাম্মারা ফেসবুকে, এখন কি ছেলেরাও এগুলো করে? সবাই ফেসবুকে এগুলোই করছে। মানে কেন, মানে কোথায় কোন নায়ক নায়িকার মধ্যে ঝগড়া হয়েছে ওটা নিয়ে আমি কেন স্ট্যাটাস দিব, আমি কেন মতামত দিব আরেকজনের ঘরের ব্যাপারে? এই যে বিভিন্ন ইস্যু আছে, সেটার পক্ষে থাকলো না কেন, বিপক্ষে থাকলো না কেন, সেলিব্রিটিরা কেন ব্যক্তিগত ব্যাপার না এটা। আমি তো চঞ্চল ভাই কেন দেয় নাই না দেয় নাই, সেলিব্রিটিদের কাছে তো ভক্তদের একটা চাওয়া পাওয়া থাকে যে আমাদেরকে সাপোর্ট করুক। আসলে মানে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? চাওয়া পাওয়া থাকে, কিন্তু সেটা তো আসলে সম্পর্কিতভাবে চাওয়া পাওয়া থাকতে হবে। এখন একটা সেলিব্রিটি বলি বা একজন পপুলার মানুষ বলি, তারাও তো মানুষ। এখন আমি কিন্তু জানি না যে চঞ্চল ভাই ওই সময় কিছু বলেননি, কোনো বড় ধরনের থ্রেট ওনার কাছে উপর থেকে আগে থেকে এসেছিল কিনা, তাই না? পাবলিক কিন্তু এটা জানার চেষ্টাও করেনি। এবং যেই পাবলিক এত চিল্লাচ্ছে, চঞ্চল ভাইকে যদি আজকে রাস্তায় 10 জন ধরে কিছু একটা করে ফেলে, তারা কেউ বাঁচাতে যাবে না, তখন সাপোর্টটা কোথায় যায়? তারা অনেক শিল্পীর কথা বলেছে, এই যে এই শিল্পী আমাদের সঙ্গ দেয় না, ওই শিল্পী আমাদের সঙ্গ দেয় না। যখন অনেক শিল্পী শো না পেয়ে রাস্তায় না খেয়ে মরে যাচ্ছে, এই ফ্যান বেস কোথায় ছিল? সবাই কেন দেবে? সব জায়গায় সবকিছু দেওয়া যায় না। বাহ, বুঝতে পেরেছি আমরা বিষয়টা, আপনার ধারণাটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এখন একটা গেম খেলবো। একটু আগে বলছিলাম যে আপনি রেহান যখনই ভালো কিছু দেখেন নকল করে ফেলে, কপি করে ফেলে। তো এখন আমরা দেখবো রেহানের নকল করার বা কপি করার ক্ষমতা কতটুকু। কিছু আর্টিস্টের নাম বলবো মিউজিক ইন্ডাস্ট্রি, ও মাই গড, তাদের গানকে তাদের মতো করে গাওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এটার এক্সপার্ট না, আমি জানি, আমি কিন্তু শুধু আবেগটা নেই, মানে আবেগ বলার ধরনটা, স্টাইলটা নেই, মানে ভয়েস, কিন্তু আই এম নট আ মিমিক্রি আর্টিস্ট, মানে এটা বলতে চাচ্ছি। সেটাই চাচ্ছি, এন্ড আমি জানি আপনি পারবেন, এবং যতটুকু হয় আর কি। এটা একটা দুষ্টমি, জাস্ট ফর ফান। অঞ্জন দত্ত আপনার খুব ফেভারিট গায়ক, আমি যদি ভুল না করে থাকি। আমার খুবই ফেভারিট গায়ক। এখন ওনাকে তো আমি এমনিতেই প্রচুর নকল করি, ওনার গলা আলাদা করে কিভাবে নকল করব? আচ্ছা, একটা লাইন শোনাতে পারি, হবে কি ওনার মতো জানি না আমি। ইটস লাইক ওনার যে বলার ধরনটা,
চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো, চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি। মানে উনি খুব মুখ দিয়ে গায় আর কি, ওই ওই ধরনটা ভালো লাগে আর কি। চমৎকার, একেবারে মনে হচ্ছে যে অঞ্জন দত্তের কথা বলছে, যদিও ওনার লেভেলে যাওয়ার জন্য Oh my আসলে goodness, অনেক oh সাধনা my দরকার। goodness, ওনারা অন্য একদমই। জিনিস। তাহসান, তাহসান ভাই কোন গানটা? ওনার অনেকগুলো গান আছে আমার নকল করতে ভালো লাগে। তুমি আর তো কারণ শুধুই আমার, যত দূরে সরে যাও রবে আমার, কাইন্ড অফ মানে সব আপনি পুরোটা তো কে হয় না। বলেন তো? আমি এখন কনফিউজড হয়ে যাচ্ছি যে এখানে কি তাহসান ভাই These are great artists, ওনাদের থেকে শিখবো না? ও মাই গড। আচ্ছা, আমি তারপরে যাচ্ছি হাবিব ওয়াহিদ। ওনার আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে ওনার ম এর উচ্চারণ। মানে ম উনি যেভাবে বলেন, ম কথাটা আমার বলার সময় বা তোমার বলার যেমন? সময়, তো ওই জায়গাটা উনি একটু চেপে গান। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ কেন পড়ে না, আমি প্রথম দেখে পাগল হইলাম। মানে দ্যাটস হিজ স্টাইল আর কি। ওয়াও, গ্রেট। আমরা তারপরে যাচ্ছি হৃদয় খান। তুমি যদি এইটুকুই থাক, আর না আর না। It's a game. Just আপনি joking, যদি just joking. গেমে জিততে পারেন আপনার সাথে কিন্তু পুরস্কারও ও আছে। মাই গুডনেস, ও মাই গুডনেস। আমি না কেউ আমার সাথে রাগ করবেন না প্লিজ, আমি এটা আমার ভক্ত বলে। এটা জাস্ট ফর ফান, কেউ কিন্তু কিছু মনে করবেন না, যেহেতু একটা পডকাস্ট আমরা তো মজা করব এবং আমি জানি দর্শকরাও অনেক মজা পাবে এটা। ওকে এবং আমরা সবার প্রতি সম্মান রেখে কিন্তু গেমসটা খেলছি। ওকে, তাহলে কোন গানটা শোনাবো? হৃদয় ভাইয়ের গান তো এটা ছাড়া আমার আর কোনটা মাথায় আসছে? আমি তুমি অন্য কারো হও, জানে না কে তোমাকে তুমি কারো নও, তুমি তো আমারই জানে না। ও মানে সরি, আমার লিরিক মনে নাই, বাট আমি আগে আরো বেশি নকল করতে পারতাম, রেডিওতে আচ্ছা। খুব মজা করে এগুলো করতাম, লিসনারদেরকে আমি শোনাতাম। এই জন্যই কিন্তু আপনাকে এখন বলেছি, আমি অনেকদিন জানি practice আপনি নাই পারেন। আসলে। আচ্ছা, তারপর বালাম। বালাম ভাইয়ের গলা আমি নকল করতে পারি না, ওনার যে রেঞ্জ ওটা নকল করতে বালাম ভাই Try মিজান করি ভাইদের আমরা। নো Okay. মানে একটা ব্যাপার আছে যে বালাম ভাই মিজান ভাইদের যে ভোকাল রেঞ্জ, ও মাই গুডনেস, ওস্তাদ লেভেলের। ওই রেঞ্জে আমি তো গাইতেই পারি না, নকল কি করব? আচ্ছা। নকল করতে হলে অনেক কিছু পারতে হয়। ওকে, তপু। তপু ভাই, তপু ভাই, তপু ভাই মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই, এতদিন ছিল সাধারণ তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে মন আধারের। ওনার অনেক জায়গায় সুর কাটে, আমার কাটে নেই। না ভাইজান এটা জানে। স্পিচলেস। তপু ভাই শুট কাটে মাঝে মাঝে আচ্ছা। ভাইজান বাজায় গায় তো, তো বেশিরভাগ সময় উনি গান যখন মানে ওনার ব্যাপারটা হচ্ছে উনি কিন্তু স্বভাব কবি, জানেন তো, উনি অনেক কিছু টাস টাস করে লিখে সুর করে ফেলে। গান কিন্তু গাওয়া কিন্তু ওনার এক্সপার্টিস না, উনি এমনিতেও যে আড্ডায় বসে গান শোনাতেন, কিন্তু ওনার এত সুন্দর সেই গানের কথাগুলা এবং সুরগুলো এত বেশি কানেক্টিং মানুষের সাথে। আমরা এই যে এতদিন পরে আমি যেই গানটা গাইলাম, এই গানটা আমি পুরোটা পারি। আচ্ছা, তো হ্যাঁ, কতবার শুনলে এই গানটা আমরা পছন্দের। পুরোটা পারি, কতটা কানেক্ট করলে। কিন্তু আমি লাস্টে যে এই কথাটা বললাম, কারণ আমি জানি ভাই তো রেওয়াজ করে না, ভাই আমার সাথে ডিসএগ্রি করতে পারবে না, ভাই গানের পিছনে সময়টা দেয় না, এই জন্য মানে আমি আমার সাথে কণ্ঠের রাগ। থেকে ওনার বাজানো বা এই বিষয়গুলো ভালো। হ্যাঁ, ক্রিয়েশন মানে Creation, সব সময় কিন্তু টেকনিক্যালিটিতে সবাই সুন্দর থাকে না। যেমন কেউ যদি বলে যে আমি তোমাকে ভালোবাসি, উচ্চারণটা হয়তো ভুল আছে কিন্তু ভালোবাসা কিন্তু ভুল নেই, মানে ভালোবাসা আর কি। তো অনেক সময় দেখা যায় যে টেকনিক্যালিটি ব্যাপারটা আমরা সাইড করতে পারি যখন মেসেজটা বা কথাটা অনেক সুন্দর হয় আর কি। বাহ, চমৎকার। সর্বশেষ প্রীতম হাসান। হি ইজ ফ্যান্টাস্টিক। ওনার ভয়েস নিয়ে এখন আমার কালচার করা হয়নি, আমি ওনার গানই শুনে গেছি, নকল করতে পারবো না। লাগে উড়াধুরাটাই শুরু করেন না? না আসলে মানে ওই বললাম না, মানে এইগুলা ব্যাপার যেগুলো হয়েছে, আমি একটু যদি সময় থাকে তাহলে আমি একটা মিনিট একটু বলতে চাই। এই যে ভয়েস মিমিক্রির ব্যাপারটা, এটা কেন এসেছে আমার ভিতরে, এটা খুবই টেকনিক্যাল একটা ব্যাপার। আচ্ছা। আমি খুঁজে বের করার চেষ্টা করতাম যে কোন গায়ক বা কোন ভোকালটা গলার কোন স্তর থেকে গানটা গায়,
কেউ মাউথ ভয়েসে গাচ্ছে, কেউ চেস্ট ভয়েসে গাচ্ছে, কেউ হেড ভয়েসে গাচ্ছে। তো প্রীতম ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, উনি কোন স্ট্রাকচারটা থেকে গায় ওটা নিয়ে আমি এখনো কালচার করা শুরু করিনি। একবার শুরু করলে আমি 2-3 মাস পরে ঠিকই পারবো। আচ্ছা, তাহলে মিনারেরটা কি পারবেন? না, মিনার আমি কি দেখেছি হায় অচেনা কোন শহরে, মানে উনি তো একটু ভাইব্রেশন। আমি আরো একটা লাইন শুনতে চাই প্লিজ। আমার লিরিক মনে নেই প্লিজ। একেবারে মনে হচ্ছে সমৃদ্ধি যথেষ্ট সমৃদ্ধ হয়েছে, সবকিছু আর নয়। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি খুব সুন্দর একটা মানে মিমিক্রি বলবো না, যে সবাইকে কপি করে দেখালেন, খুবই চমৎকার। ওটাই আমি বারবার বলছি, ইটস নট কপি। ওনাদের মধ্যে অসাধারণ কিছু ব্যাপার আছে, ওগুলা যখনই কেউ নেয়ার চেষ্টা করবে তখনই এটা হবে। যে কোনো অ্যাক্টর যদি আজকে একজন মোশাররফ করিমকে বা একজন হুমায়ুন ফরিদিকে নকল করতে যায়, তো সে যখন মা বলবে না, তখন কোথাও কেউ নেইতে স্বয়ং হুমায়ুন ফরিদি তার তৎকালীন স্ত্রী সুবর্ণা মোস্তফাকে যেই মা ডাকটা দিয়েছিলেন না, সেটাই দেবে। শিখতে হবে সুন্দর জিনিসটা, সুন্দরে যেতে হলে। সো দিস ইজ দ্য থিং। আমি এই আর্টিস্টগুলোকে ঘাটিয়েছি, ওনাদের গান ঘন্টার পর ঘন্টা শুনে শুনে শিখেছি বলে এই জায়গাটুকুতে আসা গেছে। আপনি যে কোথা থেকে কি বলছেন ধরতেও পারছি না। আচ্ছা যাই হোক, ব্যাপারটা হচ্ছে জেমস ভাই, জি, তিনি তো একজন লেজেন্ডারি। Oh my goodness. আমার কেন যেন এই এত কিছু আমার এই কালেকশনে ছিল না, এটা এত এত কপি শুনে বা এত তো এই যে ভয়েসের টোন আপনি চেঞ্জ করছেন, আমার না আপনার কণ্ঠে জেমস ভাইয়েরটা শুনতে ইচ্ছে করছে। এটাও না না, এটাও সমৃদ্ধি, সত্যি কথা বলবো, এগুলো হচ্ছে রেঞ্জের বাইরে। কিছু ভয়েস থাকে, কিছু ভয়েস থাকে এক্সেপশনাল। যেমন জেমস ভাইয়ের ভয়েস যেটা, এটা কিন্তু পুরো এশিয়াতে এমন কণ্ঠ নেই। 30 জনের মাঝখানে উনি একলা চিৎকার করবে, হাই দুষ্ট ছেলের দল, একবারে আপনি বুঝতে পারবেন যে কে কথা বলছে। আরেকজন আছে এরকম ভোকাল, একটা হচ্ছে আতিফ আসলাম। উনি যে খুব সুন্দর গান করেন তা না, কিন্তু দ্য ভয়েস কোয়ালিটি এক্সেপশনাল, ভিন্ন, আলাদা। আমাদের মিজান ভাই, ডিফারেন্ট প্যাটার্ন অফ ভয়েস, ওনার ভয়েসে ইকো লাগে না। আমি দেখেছি উনি খালি মাইক্রোফোনে কোনো রিভার্ব ছাড়া যখন গান করেন তখনও গম গম করে, পারফেক্ট পিচিং। এগুলো নকল করা সম্ভব না, এগুলো সাধনা করে শিখতে হয়। জেমস ভাইয়ের গানগুলো শিল্পী নোবেল, সারেগামাপা থেকে উঠে আসা শিল্পী নোবেল, আপনি হয়তো চিনে থাকবেন। তিনি কিন্তু গিয়ে বেশ বাজিমাত করেছেন এবং অনেক দর্শক জনপ্রিয়তাও পেয়েছেন। কিন্তু হঠাৎ করে এই সম্ভাবনাময় গায়ক যেন হারিয়ে গিয়েছিল, আবার এখন দেখতে পাচ্ছি যে তিনি ফেরার ট্রাই করছেন। আপনি নোবেলকে কতটুকু পছন্দ করেন বা ওনার সম্পর্কে আপনার কিছু বলার আছে কিনা? আচ্ছা, প্রথম কথা, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না। সোশ্যাল মিডিয়া এবং নিউজ অ্যান্ড টিভি চ্যানেল যদি সব কিছু সত্য দেখিয়ে থাকে, তাহলে আমি যেটা দেখেছি তাহলে সেটা হচ্ছে ওনার ভয়েসটা অসাধারণ। উনি যদি গান গায়ে মনোযোগ দিয়ে উনি ফাটিয়ে দিতে পারবেন, এই ধরনের একটা পাওয়ারফুল ভয়েস তার আছে। কিন্তু তার কিছু বলা কথা আমাকে খুব কষ্ট দিয়েছে। উনি সিনিয়র কিছু শিল্পী নিয়ে কিছু কথা বলেছেন, যেটার কারণে আমি আসলে আমি ভালো লাগেনি আমার কাছে ব্যাপারটা। আমি খুব কষ্ট পেয়েছি যে আমি যদি আজকে বুড়ো হয়ে যাই, আমার সম্বন্ধে যদি কোনো নতুন শিল্পী এভাবে কথা বলে, আমার কষ্টে ভেতরটা ফেটে যেত। কিন্তু তখন তো তিনি এমনও বলেছেন যে তিনি আসলে ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন বা ড্রাগসের রিয়াকশনের কারণেই আসলে তিনি এই সব কথা বলেছেন, এবং ড্রাগসের কারণেই কিন্তু তিনি অনেক বছর আসলে এই গানের জগৎ থেকে হারিয়ে গিয়েছিলেন। তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে একজন তরুণ সম্ভাবনাময় শিল্পী ড্রাগসের কারণে এভাবে পিছিয়ে পড়াটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো একটা দিকই আছে না দেখার, এটাকে কি দ্বিতীয়ভাবে দেখা যায়? এটা তো সব কিছু শেষ। বিশেষ করে ড্রাগস বলতে আমি বলবো যেগুলো সিনথেটিক ড্রাগস, হ্যাঁ, অর্থাৎ ফেন্সিডিল, ইয়াবা বা এই ধরনের যেই জিনিসগুলো, যেই ড্রাগগুলো আছে, এগুলো মানুষের চরিত্র নষ্ট করে দেয়। মানে আমি এমনও দেখেছি যে মানে 1000 কোটি টাকার মালিকের মানে কোম্পানির মালিকের সন্তান, সে হচ্ছে আরেক বন্ধুর গাড়ি থেকে পার্টস চুরি করে নিয়ে যাচ্ছে, কারণ বাবা তো তাকে টাকা দিচ্ছে না নেশা করার জন্য, সে এই লেভেলে নেমে চলে আসছে, ড্রাইভারের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে। তো যে জিনিসগুলো চরিত্রকে নিচে নামায়, সেই জিনিসগুলো আসলে কাউকে ঠিক রাখতে পারবে না। এই যে যার কথা বলছিলেন, সে এত লেজেন্ডারি আর্টিস্টদেরকে নিয়ে এই ধরনের কথা বলেছে, তাহলে ড্রাগসটা তার জন্য আসলে কতটা খারাপ, প্রত্যেকটা মানুষের জন্য কতটা খারাপ। যাদের গান শুনে আমি বড় হয়েছি, তাদেরকে আমি যদি গালাগালি করতে পারি, আমার আর কোনোদিন একটা শব্দ গান গাওয়া উচিত না, আমার ওই অধিকার নেই। অনেকে যে বলে গান গাইলে বাজে নেশা করলে নাকি গানটা ভালো হয়, এরকম কথাও কিন্তু আমরা শুনেছি। আপনি একজন সঙ্গীত শিল্পী, আপনি এই ব্যাপারে কি বলবেন? গান সাধনা না করলে গাওয়া যায় না। নেশা, পুরো পৃথিবীর নেশা আমি দিয়ে দিয়ে একজনকে একটা লাইন গাইতে পারবে না সুরে। সো এগুলো বলে লাভ নেই, কোনো লাভ নেই। গানের সাথে যারা নেশাকে মিলাচ্ছে, আমি ওই বাবা মা ওগুলোকে বলবো, যদি আপনার সন্তান বলে যে গান গাইতে ড্রাগ লাগে, তাহলে তাকে আজকেই রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠিয়ে দিন।
গান গাইতে গান শেখা লাগে। যে গান শেখে নাই সে নেশা করে হোক নেশা না করে হোক, যে সাধনা করেনি সে গান গাইতে পারবে না। আচ্ছা, আপনি সব ধরনের গান শুনেন আমরা জানি, চেষ্টা করি। চেষ্টা করেন। সেক্ষেত্রে লালনের গানও তো শুনেছেন? হ্যাঁ, শুনেন। আমি ভক্ত। আচ্ছা, তাহলে আমরা আরেকটা গেম খেলি। হ্যাঁ, শিওর, লেটস ট্রাই। আপনার যে কোনো একটা মৌলিক গান ধরে নেন, বাজে স্বভাব, সেটাকে আপনি লালন ঘরানার গাইলে কেমন হতো? এই গেমটা খেলতে চাই। ইটস আ ভেরি টাফ গেম। এখন ঘটনা হচ্ছে যে বাজে স্বভাবের বা এই ধরনের গানগুলোর তো জনরাই আলাদা, সুরই ভিন্ন। এখন এটা দেখা যাবে যে সুরটা ভিন্ন করে ফেলতে হবে। ওরে কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, ভালোবাসা বাসি আর হবে না, যাইতেই পারে গাওয়া, কিন্তু গানের ধরনটা তো এমন না, এই জন্য বললাম আর কি। চমৎকার চমৎকার। আচ্ছা, এবার রেডিও ইস্যুতে আসি। মাইক্রোফোন কতটা মিস করেন? ভয়ঙ্কর ভাবে মিস করি, ভয়ঙ্কর। মানে এরকম ইনস্ট্যান্ট ফিডব্যাকের জায়গা তো পৃথিবীতে আর কোথাও নাই। সমৃদ্ধি, তোমার জানা উচিত যে তুমি হয়তো একটা কথা বলেছো, 2-1.5 মিনিটের মধ্যে তুমি মেসেজ পেয়ে যাবা যে আপু আপনি এই কথাটা কেন বললেন, বা এই কথাটা খুব ভালো লেগেছে। এই সুযোগটা কিন্তু বাংলাদেশের বেশিরভাগ শিল্পের ক্ষেত্রে নাই। কিন্তু ফেসবুক লাইভে তখন পাচ্ছি আমরা। এখন হয়তো ফেসবুক লাইভে পাচ্ছে, কিন্তু লাইভে কয়জন কে কন্টিনিউ করে? আচ্ছা, 10টা লাইভ একসাথে দেখছে, 5টা চ্যানেল একসাথে দেখছে, বা অর্ধেক দেখে চলে যাচ্ছে। আর দেখছে তো পিছনের অনেক কিছু, ব্যাকগ্রাউন্ড কিভাবে সাজানো হয়েছে, গেস্ট কতটা পপুলার, ফলোয়ার কয়জন আছে, উপস্থাপক কি জামা পড়েছে, এসব বেশি দেখছে। তো আচ্ছা, এখানে আমার একটা কথা আছে, আপনার অভিযোগ আছে আমার। আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে পুরুষদের থেকে নারীদেরকে মানুষ বেশি দেখে। না না, আমি এখানে বলি তো, বৈষম্য কেন? আমি বলছি শুধু নারীদেরকেই মানুষ বেশি দেখে। কেন এই বৈষম্য বলেন? এই অনুষ্ঠানের উপস্থাপক নারী না পুরুষ, এই জন্য বৈষম্য। আপনার সাথে কথায় পারা যাবে না, এই জন্য বলা যায় যে আরজেরা এত ভালো কথা বলতে পারে, এত গুছিয়ে কথা বলতে পারে যে তাদের সাথে কথা বলায় পারা যায় না। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম যে টিনেজার বয়সের একটা ক্রেজ হচ্ছে রেডিও, এবং রেডিওর যে শ্রোতারা যে ভয়েস শুনেই ভালোবেসে ফেলে, এটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা। আমি জানি অনেক পাগলামি করেছে, এবং একটা মেয়ে নাকি আপনাকে বিয়ে করতে চলে এসেছিল, তার ভাই সহ, সাক্ষী সহ আপনাকে বিয়ে করতে চলে এসেছিল, সেই গল্পটা শুনতে চাই। সেটা না, আমি একসময় মজার স্টোরি হিসাবে বলতাম, কিন্তু আবারও বলে আমি খুব দুঃখিত। আমি তখন ছোট ছিলাম, আমি জানতাম না মেয়েটি মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। সে বুঝতে না পেরে সে ভাবতো কি রেডিওতে আমি যেই কথাগুলো বলছি ওগুলো রেডিওতে না, আমি ব্যক্তিগতভাবে তাকে ফোনে বলছি। আমি হয়তো ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলছি, সে আমাকে টেক্সট করছে যে তুমি আমাদের বাসা নিয়ে সব কথা বলে দিচ্ছ কেন। তার মানে উনি কি ডোমেস্টিক ভায়োলেন্স মানসিকভাবে হয়তো আমি কিন্তু জানিও না কিছু। সে আমাকে যে মেসেজগুলো পাঠাতো সেটা দেখে আমি পরে বুঝতে পারলাম যে স্যার মানসিক ভারসাম্য নেই। সে ভাবছে শুধু তাকেই আমি বলছি, এটা যে একটা রেডিও শো এটাই তার মাথাতে নেই। সো আই এম সো সরি টু দ্যাট পারসন। আমি যদি এটা জানতাম কখনো আমি ঘটনাটা রিভিল করতাম না। আই এম স্টিল সরি টু হার। আমি কখনোই বলতাম না এই ব্যাপারটা, মজা করে। আচ্ছা, তারপরে আপনি তাকে কিভাবে বোঝালেন? তখন তো অফিসের আরো লোকজন ছিল, তার ভাই তো নর্মাল ছিল, উনি এসেছিলেন, তাকে আমি বুঝিয়ে বললাম যে ভাইয়া ব্যাপারটা এরকম না, আমি রেডিও শোতে যেটা বলি উনি কোনো কারণে ব্যক্তিগতভাবে হয়তো ধরে নিয়েছেন, আমি তো বিশেষ করে ওনার উদ্দেশ্যে কিছু বলিনি। তখন উনি বললেন যে না, ও তো আমাদেরকে অন্যভাবে বললো যে আপনার সাথে কথা হয়, আপনার সাথে রেগুলার রাতে কথা হয়। আমি তো রাতেই শো করি, প্রতি রাতেই শো করি, তো ওই সময় তো আমি সবার জন্যই করি ভাইয়া, ব্যাপারটা তো এইরকম। তো এটা একটা কষ্টকর এক্সপেরিয়েন্স আসলে, এটা এখন আর আমার কাছে মজার এক্সপেরিয়েন্স নেই। তারপর ওনার খবর আর নিয়েছিলেন? না, পাগল কেন? আমি কেন খবর নিতে যাব? কারণ এই ধরনের ক্ষেত্রে হয় কি, আমি হয়তো মানবতা থেকে একটা খবর নিতে গেলেও ওই মানুষটার কাছে সেটা প্রেম মনে হতে পারে, তখন সে কষ্টটা পাবে। সো আমি এই কাজটা কখনোই করব না। আচ্ছা, আপনি সবসময় রাতে শো করতেন, রাত আপনার ভীষণ প্রিয়, আপনি একজন নিশাচর প্রাণী বলা যায়। তো সেক্ষেত্রে রাতে আপনি রাতকে কেন এত ভালোবাসেন? রাতে কি দেখা যায় যেটা আসলে আমরা সকালে দেখতে পারি না? রাতে অনেক কিছু দেখা যায় না, এটাও তো কারণ হতে পারে। যাই হোক, সেটা না, রাতে যেটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে নীরবতা। রাতে দেখা যায় ঘুমন্ত মানুষ, রাতে দেখা যায় একটা মোবাইল ফোন যেটাতে কোনো কল আল্লাহর ওয়াস্তে আর আসতেছে না। রাতে দেখা যায় এমন কিছু মানুষ যাদের কথা বকবক একসময় বন্ধ হয়েছে। রাতে দেখা যায় এমন কিছু পরিবেশ পাওয়া যায় যেই পরিবেশে আসলে নিজের সাথে একটু থাকা যায়। আ লিটল বিট অফ মি টাইম, ইফ আই ক্যান এক্সপ্লেইন, যে মি টাইমটা আমাদের সবার প্রয়োজন, যেটা বেশিরভাগ মানুষ অনুভব করে না। আমি খুব অনুভব করি বলে রাত আমার এত পছন্দ। বাহ, চমৎকার। আরজে ফারহান ছিল আপনাদের সময়, অনেকেই আরজে ছিল, যারা হচ্ছে আরজে ফারহান ছিল, তারপর আপনি ছিলেন, আরজে কিবরিয়া, তিনিও তো খুব ভালো কাজ করেছেন, আরজে রাজু। তো
কি মনে হয় যে ওই সময়টা আসলে যে এই যে ক্রেজটা এখন আস্তে আস্তে কিন্তু আমরা দেখেছি আর যে ফারহান হচ্ছে অভিনয়ে বেশ বাজিমাত করেছে, কিন্তু আপনি মিউজিকে বাজিমাত করছেন। রেহান তো দেখতে শুনতে সুদর্শন, রেহান কেন অভিনয় আসলো না? সুযোগ পাইনি, কেউ সুযোগ দেয়নি তো। ফারহানরা কিভাবে চান্স পেয়েছে আমি জানি না। আই অলওয়েজ অ্যাপ্রিশিয়েট দিস গাই। ফারহান তো মানে আমার অনেক পরে ইন্ডাস্ট্রিতে এসেছে, ও যে কিভাবে মানে ওই নাটকে গিয়ে, এবং ও যে এত সুন্দর অ্যাক্টর এটাও আমি কোনোদিন জানতাম না when I saw him in the radios। তো আমার কাছে মনে হতো এত অস্থির একটা ছেলে ও আর্জিং কিভাবে কি করবে, একটু পর উঠে যাচ্ছে টেবিল থেকে, নিজের মতন মজা আছে, ওর তার একটু অর্গানাইজড হওয়া দরকার। পরে দেখলাম যে না, ওর ব্যাপারটাই ভিন্ন, ও খাটতে জানে, ভয়াবহ খাটনি করতে জানে, এবং ছেলেটা আজকে একা একা ওই জায়গায় গেছে। আই অ্যাপ্রিশিয়েট হিম। বাট আমার হচ্ছে অভিনয়ের দিকে ঝোঁকটা ছিল, কিন্তু ওই যে মানে কারো কাছে যে বলবো আমাকে একটু সুযোগ দিবেন কিনা, তারপরে উনি দেখবে যে আমি কিছুই অভিনয় পারি না, এই সিচুয়েশনটা চিন্তা করেই ভয় লাগতো। কিন্তু আপনার নাকি অভিনয়ে ঝোঁক ছিল এবং আপনি সাইকো কিলার ধরনের একটা অভিনয় করতে চাচ্ছেন বা ক্যারেক্টার চাচ্ছেন, নেগেটিভ রোল। আই অলওয়েজ ক্রেভ ফর নেগেটিভ রোলস এন্ড আই স্টিল ডু। এখনো ব্যক্তিগতভাবে এরকম? ওটা যদি বলে দিই তাহলে কি এরকম রহস্যটা থাকবে? ও মাই গড, আমি ভয় পাচ্ছি এখন। প্লিজ ডোন্ট, ভয় পেলে তো আমি বিপদে পড়ে যাব। আচ্ছা, আরবারও মজার, আপনার অনেক অনেক দক্ষতা আছে আমি জানি, সেই দক্ষতাগুলো আমরা এখন প্রচার করতে চাই। আপনি একজন আরজে, রাইট? সো আরজেরা আমরা যেটা করি, যখন যে লিঙ্কটা দিই, ওপেনিং লিঙ্ক, তখন আমরা মাঝে মাঝে যখন দুঃখের কোনো কাহিনী বলি তখন একভাবে বলি, যখন উচ্ছ্বাস নিয়ে বলি তখন একভাবে বলি, যখন দুষ্টুমি থাকে তখন দুষ্টুমি ছলে বলি। অ্যান্ড এখন আপনার টাস্কটা হচ্ছে আপনি একটা ওপেনিং লিঙ্ক দিবেন এবং সেখানে আপনি ভ্যারিয়েশনটা করবেন, কখনো দুঃখ, কখনো দুষ্টুমি, কখনো ভয়, ভূতের কিছু, এইভাবে একটা ওপেনিং লিঙ্ক দেবেন। আমি জানি অনেকদিন পর মাইক্রোফোনের সামনে আপনি এই ওপেনিং লিঙ্কটা দিতে যাচ্ছেন, সেটা হতে পারে দ্য টক রুমের। ওয়াও, বিউটিফুল। ওকে, চেষ্টা করি। Hi guys, you are listening to The Talk Room on Deepto TV and this is Rehan Rasool. আমি আপনাদের সাথে আছি আর আজকে অনেক কিছু নিয়ে কথা বলবো, কিন্তু কথা বলার আগে একটা কথা বলে নিই। আমার আজকে মনটা খুব খারাপ। আজকে বারবার মনে পড়ছে সেই মানুষগুলোর কথা যাদের বাসায় গেলে বাবা মা নেই। এই বাবা মা না থাকার ব্যাপারটা না খুব কষ্ট দেয়। তখন কিন্তু জীবনে একজন সঙ্গী লাগে। সেই সঙ্গীটা আপনার জীবনে হয়তো বন্ধু হয়ে আসে কিংবা প্রেম হয়ে আসে। আর যখন প্রেম হয়ে আসে তখন কিন্তু আলাদা একটা সংসার তৈরি হয়। একসময় আপনি হয়ে যান বাবা মা। এই জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং। তবে হ্যাঁ, বাবা মা হওয়ার ক্ষেত্রে কিন্তু ভয়ের একটা ব্যাপার আছে, হিউজ রেসপন্সিবিলিটি। প্রতি পদে পদে আপনাকে হয়তো ভূতের ভয় পেতে হবে না, কিন্তু আপনি ভয়টা ঠিকই পাবেন, যেই ভয়টা প্রতি ক্ষণে ক্ষণে আপনাকে খাবে। কিন্তু সেই ভয়টার মধ্যে হঠাৎ চিৎকার করে উঠবে একটা সুন্দর বাচ্চা, তার কান্না দেখে আপনার এত ভালো লাগবে যে আপনি দৌড় মেরে সেই ভয়টাকে কোলে নেবেন। সুন্দর না সিচুয়েশনটা? চলেন একটা গান শুনে আসি। বাহ, কি যে চমৎকার, মানে এত ভ্যারিয়েশন একটা লিঙ্কে, সুপার। আচ্ছা, এই যে বলছিলাম যে আপনার লিসেনারদের নাকি একটা চিঠি দিয়ে বই তৈরি হয়েছে, সেটা আপনার কাছে এসেছে, ইজ ইট ট্রু? এটা কে করেছে বা কি? এটা হচ্ছে 2-3 জনের নাম বলবো, এটা অনেকজন এটার মধ্যে ছিল। তার মধ্যে তাসনিম জাহান ছিল, সজীব আহমেদ ছিল, তারপরে জারিন সুভা নামে একটা মেয়ে ছিল, ঝরা ছিল, আরো অনেকজন ছিল। বাট ওরা সবাই মিলে যে কাজটা করেছে, ওরা যেই কথাগুলো আমাকে রেগুলার বলতে চায় কিন্তু আমি রেডিও শো শুনি না বা করি না বলে ওরা এখন আর বলতে পারে না, ওরা এক একজন চিঠি আকারে লেখে। এই সজীব আর জারিম মিলে হচ্ছে সবগুলো চিঠি একত্রিত করে একটা বইয়ের মতন করে ছাপিয়ে তার প্রতি তার সৈন্যদল, হ্যাঁ আমার লিসনাররা, হ্যাঁ, ইট ওয়াজ देयर সেলিব্রেশন বিকজ আই স্যাং মাই 50th সং। মানে এই বছর আমি আমার 50তম গানটা গেয়েছিলাম, সেটা আমিও জানতাম না, আমি গুনিনি। তারা সেটা সেলিব্রেট করে বই মেলায় এসে সবাই মিলে আমাকে ওই বইটা উপহার দেয়। মানে অ্যাচিভমেন্ট, ইটস লাইক অ্যাওয়ার্ডস, আ লট অফ অ্যাওয়ার্ডস ইন ওয়ান বুক। বাহ। রেহানকে আমরা সবসময় দেখি মাঝে মাঝে সে চুল ছোট রাখে, মাঝে মাঝে তিনি আবার চুলটা বড় রাখেন। আমার কথা হচ্ছে একজন ছেলে হিসেবে আপনি কি কি বিউটিফিকেশন করেন, কি কি ত্বকের যত্ন বা কি করেন, চুলের যত্নটা নেন কিভাবে? মানে আঁচড়ানো, শ্যাম্পু করা, বোঝা যাচ্ছে না যে যত্নটা আসলে নেই না। চুল তো ছোট করি এখন সামনে থেকে, যেটা ন্যাচারালি ছোট হচ্ছে টাকের মাধ্যমে, আর বড় পিছন থেকে করছি, ওটাও ন্যাচারালি হচ্ছে। মাঝে মাঝে চিরুনি লাগানো হয়, এছাড়া আসলে যত্ন বলতে খুব একটা কিছু করা হয় না, আসলেই করা হয় না। আর চুল বড় রাখার ব্যাপারটা হচ্ছে খুব ইচ্ছা করতো, কিন্তু আম্মু সবসময় মানা করতো। আমি আবার আম্মুর খুব ভক্ত ছিলাম, মানা করতো। এক সময় আম্মুকে মোটামুটি বুঝাইলাম যে আম্মু এই তো আর কয়েকটা দিন, তারপরে চুল বলে কিছু থাকবেই না, বিশাল এক টাক,
তার আগে একটু হয়ে যাক, একটু চুল থাক, মানে পেছন দিকে বড়। আপনার বাবা মার প্রসঙ্গে একটু আসতে চাই। তারা, আমি যদি ভুল না করে থাকি, ওনারা দুজনেই গত হয়েছে। এবং আপনার যে বইয়ের কথা বলেছেন, সেই বইটা আপনার খুব শখ ছিল যে আপনার মাকে আপনি দেখাবেন, এই লিসেনারদের বইটা। এবং শুধু তাই না, আপনার বাবা নাকি আপনাকে সবসময় টেলিভিশনের পর্দায় দেখার জন্য খুব একটা আক্ষেপ ছিল, কিন্তু যখন আপনাকে টেলিভিশনের পর্দায় দেখা গেছে তখন নাকি আপনার বাবা সেটা দেখতে পাননি। একটু জানতে চাই যে কিভাবে দিন কাটছে তাদেরকে ছাড়া। তাদেরকে ছাড়া আসলে কিভাবে দিন কাটছে, খুব সাটল ভাবে আসলে। মানে যখন হঠাৎ করে ঘরে ঢুকে বুঝি যে পাশের রুমে আম্মু থাকবে না এখন, বা মাঝে মাঝে চিৎকার করে ডাকি যে যদি শোনে, যদি কোথাও থেকে শুনতে পায়। হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা লোককে চলে যেতে দেখলে, কোকড়া চুল দেখলে মনে হয় যে আব্বা এভাবে যাইতো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নামাজ পড়তে। আমি না দেখার ভান করতাম, হয়তো আমার হাতে এমন একটা কিছু ছিল যেটা নিয়ে আব্বার সামনে যাওয়া যাবে না, তো এড়িয়ে যেতাম। ছেলেরা তো বেশিরভাগ সময় দেখা যায় যে বাবাকে এড়িয়ে যায়। একটা কথা আজকে বলতে ইচ্ছা করছে, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলি, প্রত্যেকটা ছেলেকে বলতে চাই যে ছেলেদেরকে বিশেষ করে, যে বাবাগুলো আসলে কেমন হয় সেটা না 35-38 পার করলে তারপরে বুঝবেন। তার আগে বুঝবেন না যে আপনার বাবা আসলে কি ভাবতো আপনাকে নিয়ে। এটা খুব কষ্টের ব্যাপার। আমি এখন বুঝি যে কোন সময়টায় আমার বাবার পাশে গিয়ে বসা উচিত ছিল, কিন্তু আমি বসিনি। সো যাদের সময় আছে প্লিজ একটু বসবেন। মিউজিক ভিডিও একটা সময় বেশ ক্রেজ ছিল, এখন মিউজিক ভিডিওটা ওইভাবে কি দেখা হচ্ছে? মানে এই ব্যাপারে আপনি কিছু বলতে চান কিনা? এই ব্যাপারে যেটা বলতে চাইবো যে আগে মিউজিক ভিডিওর মানে ছিল একটা স্টোরি লাইন, যে ওইটুকের মধ্যে আমরা কিভাবে দেখাতে পারি। আসলে আর্ট কিন্তু যত ছোট হয়ে আসে তত প্রেজেন্টেশন করাটা কষ্ট। সিনেমায় যা দেখানো যায় একটা মিউজিক ভিডিওতে ওটাকে নিয়ে আসা, আবার মিউজিক ভিডিওতে যেটা দেখানো যায় ওটাকে ছোট্ট একটা টিভিসিতে বা ওভিসিতে নিয়ে আসা, আবার সেটাকে আজকাল দেখা যাচ্ছে যে 30 সেকেন্ডসের রিলেও নিয়ে আসা হচ্ছে। সো ইটস বিকামিং টাফ এভরি সিঙ্গেল ডে। ওই জন্য যেটা হচ্ছে খুব সহজ কনসেপ্ট হচ্ছে। আপনাকে একটা মজার জিনিস ধরিয়ে দিই, আপনি দেখবেন বাংলাদেশে ম্যাক্সিমাম গানের লিপসিঙ্ক হয় না। হ্যাঁ, তাই তো। কারণ হচ্ছে আর্টিস্টের সময় নেই গান মুখস্থ করার, আর এডিট করা ইজি, স্লোমো দিয়ে এডিট করা খুব ইজি। এই জন্য এই বিষয়টা আমি আসলে ধরতে পারিনি। হ্যাঁ, অনেকেই এটা ধরতে পারে না। আচ্ছা, দক্ষতা না ফলোয়ার, কোনটার বিবেচনা এখন আসলে শিল্পীকে বিবেচনা করা হচ্ছে? শিল্পীকে বিবেচনা করা হচ্ছে দক্ষতা অনুযায়ী, আর ফলোয়ারদের বিবেচনা করা হচ্ছে বিজনেস অনুযায়ী। বিজনেস আর শিল্প একসাথে যায় না। আপনি শিল্পীকে ডাকবেন না ফলোয়ারকে ডাকবেন, সেটা নির্ভর করছে যে আপনি শৈল্পিক কিছু তৈরি করতে চাচ্ছেন না আপনি ব্যবসা করতে চাচ্ছেন। কিন্তু এখন কি ব্যবসাটা বেশি? হ্যাঁ, এই জন্যই তো ফলোয়ারটা মূল। দক্ষতা এখানে মূল নয়। তাহলে কি আপনার আক্ষেপ আছে যে আপনার তো অনেক বেশি ফলোয়ার নেই? পৃথিবীর প্রত্যেকটা আর্টিস্টের এখন এই আক্ষেপ বোধহয় আছে যে why don't I have followers? If I had followers, I could have some sponsors, and through that sponsor, I could actually create something new for the world. বাট তার কাছে এই উপায়টা নাই, কারণ তার আগের মিউজিক ভিডিওতে ভিউ ছিল কম, এই জন্য পরের বারে সে স্পন্সরই পায়নি নতুন একটা কিছু করার। আর যেই কম্পোজারটা গানটা করতে চাচ্ছে সময় দিয়ে, তাকে যেই অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে ওটা দিয়ে যদি সে কাজ করে তার চুলা জ্বলবে না। সো সে কি করছে, 10টা কাজ নিয়ে কোনো মতে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছে, 1 দিন 2 দিন টাইম দিয়ে গানের পেছনে। গানটাও নষ্ট হচ্ছে, ব্যবসা হচ্ছে, কিন্তু শিল্পের জায়গা থেকে একটু অপমানজনক ব্যাপারটা। কিন্তু কি করার, সার্ভাইভাল। আচ্ছা, মিউজিক ইন্ডাস্ট্রি থেকে সিন্ডিকেট আছে? অবশ্যই দেখি তো নানান রকম। এই যে কেমন যেন মনে করেন কিছু মানুষ কখনোই কিছু মানুষের সাথে কাজ করে না। আমি এখনো বুঝি না ব্যাপারটা কেন, যে এই কম্বিনেশনগুলো কেন হয় না। মানে আমি স্পেসিফিকভাবে তো নামগুলো বলতে পারবো না, বাট একটা জিনিস যদি আমি ক্লিয়ারলি বলি, আমি জানি না এটা আপনারা প্রচার করবেন কিনা, তবে আমি সবসময় দেখেছি যে মেরিল প্রথম আলোতে যারা পুরস্কার পায় তারা চ্যানেল আইয়ের যে আয়োজনটা, সেখানে ওনারা কেউ পুরস্কার পাচ্ছেন না। তো ওনারা তো দুইজন তো 2 দেশে গান গায় নাই, তো এটা কম্বাইন যে কেন হয় না এটা আমি এখনো বুঝি না। এটাকে সিন্ডিকেট বলে কিনা তাও জানি না। দিস ইজ জাস্ট কিউরিওসিটি, কৌতূহল। বাহ, একেবারে শেষ মুহূর্তে আমরা আছি। আমরা র‍্যাপিড ফায়ারের মাধ্যমে আজকের অনুষ্ঠানটা শেষ করব। এবং এতক্ষণ কি চলছিল? এতক্ষণ কথা চলছিল। দিস ওয়াজ র‍্যাপিড, দিস ওয়াজ ফায়ার। সেগুলো আপনার দক্ষতা ছিল। আচ্ছা আচ্ছা, ওকে, লেটস গো ফর ইট দেন। আপনার যে ভিতরে যে দক্ষতাগুলো সেগুলো আমরা আজকে প্রচার করেছি, ছেকে বের করা হচ্ছে, একদম ছেকে বের করেছি। আচ্ছা, এখন হচ্ছে র‍্যাপিড ফায়ার, ঠিক আছে? ওকে। ইমরান কণা নাকি রেহান অবন্তী সিথি, কোন জুটিটা জনপ্রিয়? বর্তমানে অবশ্যই রেহান অবন্তী সিথি। ইমরান কণা থেকেও বর্তমানে? আচ্ছা, ওনারা হচ্ছে এক্সাম্পল। ওনাদের দেখে আমরা ওনাদের পিছনে দৌড় মেরে এখন ওনাদের কাছাকাছি আসতে পারছি। একটু কাছাকাছি নাকি ওদের? না, ওনাদের কাছাকাছি কিছুটা আমরা আসতে পেরেছি, কারণ বর্তমানে আমাদের জুটির গান বেশি, আচ্ছা, সংখ্যায় বেশি।
ইমরান আর কণা আপু অনেক দিন ধরে একসাথে গান গাইছে না, যখনই গাচ্ছে তখনই এটা ফেটে যাচ্ছে, কিন্তু অনেক দিন ধরে কিন্তু ওনারা গাইছে না একসাথে। এই সুযোগে আমি আর অবন্তীর সাথে একটু ঠিক আছে। ওকে, ছেলেদের দুইটা বাজে স্বভাব, মেয়েদের দুইটা বাজে স্বভাব। আচ্ছা, ছেলেদের দুইটা বাজে স্বভাব হচ্ছে এরা মিথ্যা কথা বলে, আর আরেকটা বাজে স্বভাব হচ্ছে যে এরা মিথ্যা কথা শোনে। হ্যাঁ, আর মেয়েদের একটা বাজে স্বভাব হচ্ছে এরা মিথ্যা কথা বলে, আর আরেকটা বাজে স্বভাব হচ্ছে এরা মিথ্যা কথা শোনে। মাথার উপর দিয়ে প্লেন চলে গেছে, আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আপনি যদি সিনেমায় অভিনয় করেন, কোন নায়িকা, বাংলাদেশের কোন নায়িকা আপনার সাথে অভিনয় করলে মানাবে? আমার সাথে পূজা চেরি। পূজা চেরি, আচ্ছা, ইচ্ছে আছে করার? কি করার, অভিনয় একসাথে? হ্যাঁ আছে। জীবনে প্রচুর ছ্যাঁকা খেয়েছেন, সেটার সংখ্যা প্রায় 5 থেকে 7-এর বেশি। ইজ ইট ট্রু অর ফলস? ইটস ট্রু। 7-এর বেশি? ইটস ভেরি ট্রু। 7-এর বেশি? 7-এর বেশি হবে। কি করব, এই যে এরকম দীর্ঘশ্বাস ফেলে চলে গেছে মানুষ। আচ্ছা, এবার ক্যাটাগরি ভাগ করবেন, ঠিক আছে? আরজে হিসেবে আপনি একজন আরজে, এবং সেই সময়ের ইয়াংদের ক্রেজও আপনি ছিলেন মোটামুটি। সো আমি কয়েকজনের নাম বলবো, আপনি একটু ক্রমানুসারে তাদেরকে বসাবেন। আচ্ছা। আরজে নীরব, আরজে রেহান, আরজে ফারহান, আরজে উদয়, আরজে রাজু, আরজে কিবরিয়া। ওকে, ফার্স্ট অফ কোর্স আরজে কিবরিয়া, তারপরে হচ্ছে আরজে রাজু ভাই, তারপরে হচ্ছে আর কার যেন নাম বললেন? আমি আরজে নীরব, আরজে রেহান, আরজে নীরব ভাই, তারপরে হচ্ছে আরজে রেহান, এবং তারপরে ফারহান। সবার শেষে? হ্যাঁ, আরজে হিসাবে আমি ফারহানকে সবার শেষে রেখেছি, কারণ ও সবার শেষে আসছে। জুনিয়র, কেন ওকে আমি উপরে রাখবো? আর আরজে উদয়? হ্যাঁ, আরজে উদয়? হ্যাঁ, উদয় ভাই হচ্ছে রাজু ভাইয়ের সাথে একই সাথে পড়বে, ওনাদেরকে আমি আলাদা জায়গায় করব না। আচ্ছা। আর ফারহানকে আমি মূলত লাস্টে রাখার একটা কারণ আছে। ফারহান কিন্তু বাই বেসিক এখন আর আরজে নেই, হি ইজ অ্যান অ্যাক্টর। সো আরজে ওয়াজ জাস্ট হিজ বিগিনিং স্টেপ। ওইটার প্রতি ওনার ওই প্যাশন লেভেলটা ছিল না, যেটা ওনার অ্যাক্টিংয়ে আছে, যেটা ওনার অ্যাক্টিং দেখে বোঝা যায়। ওকে, এখন আবারও ক্রমানুসারে আপনি ধরেন অ্যাওয়ার্ড দিবেন, ফার্স্ট সেকেন্ড থার্ড ওয়ান এইভাবে, ঠিক আছে? কর্নিয়া, কোনাল, কণা, ন্যান্সি, ক্রমানুসারে বসান। ওকে, কর্নিয়া, কোনাল, ন্যান্সি, কণা, আর তারপরে হচ্ছে ইয়ে কি যেন নামটা ভুলে গেলাম, 4টা নাম বলেছি আমি। আবারও আপনাকে 4টা নাম বলছি, কর্নিয়া, কোনাল, কণা, ন্যান্সি। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে কোনাল, তারপরে হচ্ছে ন্যান্সি, তারপরে হচ্ছে কণা, তারপরে শেষজন কর্নিয়া। আচ্ছা, 3 নম্বরে কণাকে দিলেন? হ্যাঁ, কারণ কেন দিয়েছি, ওই যে আমার সবসময় যে বলি না যে স্থানকাল পাত্র, আমি বর্তমান জায়গা থেকে বলছি, পুরোপুরি বর্তমানে মানুষের কাছে কার গান কতটুকু পৌঁছেছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, ওই জায়গা থেকে বললাম। বড় বড় লেভেলের কাজ করতে হলে আর্থিক লেনদেন ছাড়া সম্ভব না, ইজ ইট ট্রু অর ফলস? আরেকবার শুনতে চাই প্রশ্নটা। বড় ধরনের মিউজিক করতে গেলে বা অনেক বড় বাজেটের কোনো মিউজিক করতে গেলে সেক্ষেত্রে আর্থিক লেনদেন করতে হয়, এটা ছাড়া সম্ভব? লেনদেন বলতে হ্যাঁ, অর্থ ছাড়া সম্ভব না, এটা জানি। মানে একজন সিঙ্গারের টাকা দিতে হয়, মানে ঘুষ দিতে হয়? না, ঘুষ কেন দিতে হবে? আমার কথা হচ্ছে জিনিসটাকে প্রেজেন্ট করতে অ্যাকচুয়ালি এখন অনেক পয়সা লাগে। এখন ব্যাপারটা এরকম, আগে যেটা সিম্পলি 30 বা 40 হাজার টাকা আপনি যে প্রোডাকশনটা নামিয়ে ফেলতেন, সেটাই এখন 2.5 লাখ টাকা লাগে। মানে সিঙ্গারে তো এক্ষেত্রে আর্থিক লেনদেন করতে হয় না। লেনদেন কেন করতে হবে? তাকে স্পেন্ড করতে হবে এটার পেছনে, যদি তার থাকে, না থাকলে সে ধরা। মানে টাকা না থাকলে সিঙ্গার ধরা? মোটামুটি যদি এমন হয় যে, এই যে আমি যেমন লাকি, রূপকথার জগতে গানটা মানুষ শুনেছে, বা ফেরাতে পারেনি গানটা মানুষ শুনেছে, বা সুরঙ্গের গাছ হয়ে বলো মানুষ শুনেছে, যদি না শুনতো তাহলে কি করতে হতো? আমার নিজেকে প্রেজেন্ট করতে হতো না? তো সেটা তো আমার ক্ষমতার উপরে নির্ভর করবে। আপনার চোখে বাংলাদেশের কয়েকজন লিভিং লেজেন্ড? তো ফার্স্টেই মাথায় চলে আসে যার কথা, সেটা হচ্ছে জেমস ভাই। আমার কাছে ওনাকে অ্যাকচুয়ালি দি রক স্টার মনে হয়, দি রক স্টার লেভেল। আরেকজন লিভিং লেজেন্ড হচ্ছেন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী। মানে ওনার মতন শিল্পী আমরা আদৌ কদর করতে পারছি কিনা আমি জানি না। আরেকজনকে কথার জায়গা থেকে কথা বলা এবং গানের মাধ্যমে চলে আসা, সেটা হচ্ছে শায়ান আপু। ওনাকে আমার একজন লিভিং লেজেন্ড মনে হয়। উনি সব সময় তৎকালীন অবস্থা থেকে লেখেন। তো আপাতত এই 3 জনেরই নাম আসছে। আরেকজন হচ্ছে আমাদের অর্ণব ভাই, হি ইজ অলসো ফ্যান্টাস্টিক। উনি যেই কম্পোজিশন অ্যান্ড ব্রিং আপটা করেন, কম্বিনেশনটা করেন, ইভেন লেটেস্ট ফ্রম কোক স্টুডিওতে আমরা অনেক কিছু এরকম দেখেছি। ইটস বিউটিফুল, ফ্যান্টাস্টিক। কোক স্টুডিওতে রেহানকে কবে দেখবো? যেদিন কোক স্টুডিও সুযোগ দেবে। সুযোগ পাচ্ছেন না? না, সুযোগ পাচ্ছি না। আচ্ছা,
কোন গায়ক গায়িকার সাথে আপনি কাজ করতে গিয়ে বিভ্রান্তকর সিচুয়েশনে কি পড়েছেন কোনো গায়ক গায়িকার সাথে কাজ করতে গিয়ে? না, আমি এখন পর্যন্ত কারোর সাথে বিভ্রান্তকর সিচুয়েশনে পড়িনি। মাঝে মাঝে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে গানের স্কেল একটু নামাতে হয়েছে, বিকজ সাথে ডুয়েট আর্টিস্ট হয়তো আরেকটু নিচু স্কেলে কমফোর্টেবল, দ্যাটস ইট। তার সাথে ব্যালেন্স করতে হয়েছে। হ্যাঁ, ব্যালেন্স করতে হয়েছে। আর যে থাকাকালীন সময়ে কোনো লাইভ শোতে আপনি এমন কিছু বলেছেন যেটা শুনে আপনি মানে যেটা পরবর্তীতে লজ্জাজনক হয়েছে, যে আপনি নিজেই লজ্জা পেয়েছেন যে ইস এই কথাটা কেন বললাম? আসলে আমি রাতের শো করতাম তো, আর আমার একটা অভ্যাস আছে, আমি খুব ডাবল মিনিং কথা বলি, এবং ওটা নিয়ে আমি একটুও লজ্জা পাইনি। সেটা আমরা এই এখনো শোতেও পাচ্ছি না। অন্য কোনো শিল্পীর গানকে কভার করে হিট করা, এটাকে একটা ট্রেন্ড হয়ে গেছে, এটাকে আপনি কি বলবেন? এটাকে আমি একদিক থেকে বলবো খুবই সুন্দর, যে অন্য শিল্পীর গান আরেকজন শিল্পী গাইছে, এটা অনেক সম্মানের, এটা অনেক সুন্দর। দুঃখের ব্যাপার হচ্ছে তাদের যদি নিজস্ব মৌলিক গানের প্রতি কোনো চাহিদা না থাকে, এটাই যদি হয় তার ভরণ পোষণ খাওয়া দাওয়া, তাহলে খুব বাজে ব্যাপার। ইটস লাইক আরেকজনের বাসায় মাঝে মাঝে থেকে আসতেছি রাত্রে। মিউজিক ভিডিওতে আকর্ষণীয় মডেল ব্যবহার করে ভিউ বাড়ানোর যে একটা ধান্দা, এটাকে আপনি কিভাবে দেখেন? আমি এই ধরনের মিউজিক ভিডিও দেখি না। না, আসলে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাপ্লিকেবল হতে হবে। অ্যাপ্লিকেবল যদি না হয়, আমি তো এখন মানে কি বলবো, যে মানে রেলিভেন্ট হতে হবে। রেলিভেন্ট ভাবে একজনকে সুন্দর লাগতেই পারে, অ্যাট্রাকটিভ লাগতেই পারে, কিন্তু শুধু পণ্যের মতন করে নারী শুধু হেঁটে যাচ্ছে আর আসছে, বিভিন্নভাবে তাকাচ্ছে, তখন খুব বাজে লাগে যে হোয়াট ইজ ইট, এই এলিমেন্টটা কি, কেন এই মিউজিক ভিডিওতে কেন? যেমন বাজে স্বভাবে ইট ইজ আ সিঙ্গল সং, এখানে একটা নারী মডেলের দরকারই নেই। আমি চাইলে দেখাতে পারতাম এ হেঁটে যাচ্ছে, সে হেঁটে যাচ্ছে, সে ঢুলে পড়ছে, দরকার নেই, দরকার ছিল না। কিন্তু অন্যরকম খুন গানটা যখন আমি করেছি, আমি মডেল সিলেক্ট করেছি এবং এখানে যথেষ্ট ইন্টিমেট লাভ সিনস ছিল, কারণ আমার কাছে মনে হচ্ছে ওই গানের জন্য এটা প্রয়োজন। এবং যে মডেল সিলেক্ট করেছেন তিনিও সম্ভবত আরজে ছিল। হ্যাঁ, সেও আরজে ছিল এক সময়, নীরা আমার কলিগ ছিল আর কি। এনিওয়েজ, বাংলাদেশের 5 জন সঙ্গীত শিল্পী যারা ওভাররেটেড আপনার চোখে? ওভাররেটেড, সরি, এটা আমি বলবো না, কারণ আমার কাছে কেউ ওভাররেটেড না, কারণ তারা নিজেদেরকে রেট করে না, রেট করে তাদের পপুলারিটি, এবং রেটটা অর্থাৎ করে পাবলিক। সো পাবলিক কাকে ওভাররেট করেছে এটা পাবলিক বুঝবে। আপনার চোখে কেউ নেই? না, পাবলিক যদি রেট না করে তাহলে তো আপনি আমি রেট করে পারছি না। পাবলিক তার গান দেখেছে বা তার অভিনয় দেখেছে বলে তো সে আজকে ওখানে রেটটা ওখানে আসছে, তাই না? সো ইটস পাবলিক, এটা পাবলিকের দায়বদ্ধতা, এটা শিল্পীর না। মিউজিক ভিডিও মানে নান্দনিকতা নাকি অশ্লীলতা? অবশ্যই নান্দনিকতা। আচ্ছা, আপনার কাছে এখনো মানে সেটা কি মনে হচ্ছে, মানে চলমান যে পরিস্থিতি, চলমান অবস্থানে ওই যে আবারও ওই এক জায়গাতেই চলে আসতে হবে যে আপনি কি চিন্তা করছেন, আপনি নান্দনিক কিছু বানাবেন নাকি আপনি যেটা বিক্রি হবে সেটা বানাবেন? আচ্ছা, তার উপরে নির্ভর করছে, ব্যবসার উপর ডিপেন্ড করে না, যে আপনি কি আর্টিস্টিক কিছু ক্রিয়েট করবেন নাকি কিছু ক্রিয়েট করে ওটাকে আর্টিস্টিক বলবেন। देयर इज अ ডিফারেন্স, না? আচ্ছা, প্লেব্যাক ছাড়া লাইভ পারফর্ম করতে পারে না এমন 3 জন শিল্পীর নাম? 1 রেহান রাসূল, 2 রেহান রাসূল, 3 রেহান রাসূল। আপনি কি প্লেব্যাককে এত পছন্দ করেন স্টেজে থেকেও? না, আসলে পছন্দ করা না করা না, আমি যেটা বলবো যে আমাদের একটু ব্যালেন্সটার অভাব আছে। আমরা যারা প্লেব্যাক করছি তারা কোনো এক কারণে স্টেজ পর্যন্ত যেতে পারছি না অনেকে, আবার যারা স্টেজে করছে তারা দেখা যাচ্ছে মৌলিক গান পর্যন্ত আসতেই পারছে না। এই দুটার কম্বিনেশন দরকার। আচ্ছা, আপনার সাথে খুব চমৎকার একটা আড্ডা দিলাম এবং অনেকদিন পর মনে হচ্ছে আমি খুব আনন্দ নিয়ে একটা আড্ডা দিয়েছি আপনার সাথে। তবে আপনাকে এত কষ্ট করিয়েছি, এত কিছু, এত গেমস খেলেছি, একটা উপহার না দিলে কি হয় বলেন? না না, কোনোভাবেই হয় না, অবশ্যই দেওয়া উচিত। দীপ্ত প্লের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে, আশা করি আপনার পছন্দ হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই মানে ওপেন ইট আপ যখন বাসায় যাই, বাট থ্যাঙ্কস টু দীপ্ত টিভি, থ্যাংক ইউ, অ্যান্ড আই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম টু। আমিও প্রচন্ড আনন্দের সাথে আজকে আড্ডা মারার মতন করে কথা বলে ফেললাম, মানে ভালো লাগে, এভাবে কথা বলতেই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তবে এখনো শেষ হয়নি। আচ্ছা, আমি বিদায় নিব, তার আগে আপনি ভেবে নেন আপনি আমাকে কোন গানটা শোনাবেন। পার্সোনালি আমার খুব পছন্দের ফেরাতে পারিনি আমি, আচ্ছা, সেই গানটা, তবে সেটা বাদেও আপনি যে কোনো একটা গান আমাকে শোনাতে পারেন। দর্শক, এই ছিল দ্য টক রুমের আজকের আয়োজন। আশা করছি আপনাদের পুরো আয়োজন অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগতেই হবে। আর আগামী পর্বে আবার কোনো সেলিব্রিটি গেস্ট নিয়ে কিন্তু হাজির হয়ে যাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দ্য টক রুমের সাথে থাকুন। আচ্ছা, যেহেতু সমৃদ্ধি তুমি বললাম, আমি ফেরাতে পারিনি, এটাই শোনাই, যেহেতু তোমার ফেভারিট সং। এটা আমার জন্য অনেক বড় একটা উপহার। ওকে, ইট গোজ। সবই বুঝি তবু অবুঝের মতো তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত আজও ভাবি, কেন বেদনার মতো হৃদয়ে আঁকি নীল প্রজাপতি শত, ফেরাতে পারিনি আমি, পারিনি তোমার হতে। তুমি তো গিয়েছ চলে দ্রুত লয়ে আলোর পথে। না 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 না। অসাধারণ। থ্যাংক ইউ।